কুণ্ডলিনী কি প্র্যাকটিস করছেন সুশীলবাবু, তাপসী দি? হ্যাঁ, হ্যাঁ, প্র্যাকটিস কেমন রেজাল্ট পাচ্ছেন স্যার? হ্যাঁ। সুশীলবাবু কেমন রেজাল্ট পাচ্ছেন? ঘুম পেয়ে যাচ্ছে মাঝে মাঝে। হ্যাঁ। কুণ্ডলিনী কি প্র্যাকটিস করলে ঘুম এসে যায়। হুম। বসে বসে শুয়ে শুয়ে ঘুমিয়ে পড়বেন। শরীরে এত আরাম দেয়, কারণ শরীরের সমস্ত নেগেটিভিটি গুলোকে সব বের করে দেয় তো। আপনাদের হুম। 2টো ডিগ্রি পর্যন্ত অ্যাটুনমেন্ট হয়ে গেছে, আজকে 3 নম্বর ডিগ্রি অ্যাটুনমেন্ট হবে। 3 নম্বর 3 নম্বর ডিগ্রি অ্যাটুনমেন্ট হওয়ার পরে আপনাদের যে 7টা চক্রের যা কিছু ব্লকেজ আছে, সে ব্লকেজ গুলো পুরো ওপেন হয়ে যাবে। হ্যাঁ, যেমন ধরুন এই ছবিটা আপনারা খেয়াল করুন। আহ দাঁড়ান, এইটা দেখুন, ঠিক আছে? হুম। হুম, একদম সেম হুম, এরকমই হয়ে যাবে। এই আজকের অ্যাটুনমেন্টের পরে আপনাদের পুরো চক্রের পুরো এটা আপনাদের মূলাধার চক্র থেকে দেখুন, মূলাধার চক্রের যে রিসিভার পয়েন্টটা দেখুন, আমাদের পৃথিবী এনার্জি, এই রিসিভারটা এই দেখুন একটা কাঁপার মতো, দেখুন মূলাধার চক্র থেকে একটা কাঁপার মতো নেমে এসেছে, দুটো পায়ের হুম। মাঝখান থেকে একটা ড্রয়িং করে দেখানো হয়েছে। হ্যাঁ, এখান থেকে রিসিভারটা যখন রিসিভ করছে এই এনার্জিটা, তারপরে আমাদের এখান থেকে পুরো অনাহত চক্র পর্যন্ত, হ্যাঁ পুরোটা দেখুন, একদম পুরো ওপেন, যা কিছু যে কিছু যা হুম, হুম, সমস্ত ব্লকেজ আছে, সেই ব্লকেজ গুলো ওপেন হয়ে গিয়ে আস্তে আস্তে আমাদের এই বিশুদ্ধ চক্র, আজ্ঞা চক্র, সহস্র চক্র হয়ে দেখুন ইউনিভার্সের সঙ্গে মিশে যায়। দেখতে হুম। পাচ্ছেন? হুম। ইউনিভার্সের হুম। সঙ্গে পুরো মিশে যায়। আজকের অ্যাটুনমেন্টের পরে আপনাদের আহ এই পুরো চক্রটা এইরকমই হয়ে যাবে। এরপরে আপনারা যখন এই কুণ্ডলিনী রেখে প্র্যাকটিস করবেন, আপনাদের এরকমই হাইয়েস্ট এনার্জিটা যখন আপনাদের মধ্যে দিয়ে প্রবাহিত হবে, তখন আপনারা এইরকমই ফিল করবেন। হ্যাঁ, দাঁড়ান, আর একটা হুম। বেটার দেন ইয়ে দেখাচ্ছি আপনাদের। আহ আপনারা কি ছবি দেখতে পাচ্ছেন? হুম, এই একটাই তো দেখতে পাচ্ছি। একটাই দেখতে পাচ্ছেন না? হুম, হুম। হুম। এটা দেখতে পাচ্ছেন না? এই 72% ওয়াটার, এই ছবিটা দেখতে পাচ্ছেন? না, না। না, আচ্ছা, 1 মিনিট দাঁড়ান। এবারে দেখতে পাচ্ছেন তাই তো? না, এখন আসেনি ছবিটা। না, না, এখনো আসেনি। হ্যাঁ, হ্যাঁ, এখন আসছে। হ্যাঁ, এবার হ্যাঁ। এসছে। দেখুন পাশের পাশের এবার ছবিটা এসছে, দেখতে হ্যাঁ, পাচ্ছেন? পাশের ছবিটা দেখুন। হ্যাঁ, 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 হ্যাঁ। দেখুন নিচ থেকে পৃথিবী এনার্জিটা হাত থেকে কিভাবে, একদম পৃথিবী মহাজাগতিক। হুম। এনার্জিটা আমাদের শরীরের মধ্যে দিয়ে প্রবেশ করে আস্তে আস্তে সহস্রার চক্র দিয়ে মহাকাশে। উঠে আমাদের আস্তে আস্তে ইউনিভার্সাল এনার্জির সঙ্গে মিলিত হচ্ছে। বুঝতে পারলেন? হুম। আমাদের হ্যাঁ। যখন এই কুণ্ডলিনী রেখে 3rd ডিগ্রি যখন আমাদের অ্যাটুনমেন্ট হয়ে যাবে, এই 3rd ডিগ্রি অ্যাটুনমেন্টের সঙ্গে সঙ্গে আমাদের এনার্জিটা এরকমই আস্তে আস্তে যত সাধনা আপনাদের ডিপলি হবে, সেই রকমই সাধনার বলে হুম। আপনাদের এনার্জিটা আস্তে আস্তে ওই পজিশনে চলে যাবে। বুঝতে পারলেন? তখন কি হবে, আচ্ছা। শরীরের মধ্যে যা যা রকম যা কিছু প্রবলেম আছে, শরীরে রোগ প্রতিবন্ধকতা, কাজের বাধা, যা যা ব্লকেজ আছে, সেই ব্লকেজ গুলো আস্তে আস্তে এরকমই খুলে গিয়ে, হুম, আপনাদের সেই আনরিজলভ যে রেজাল্ট গুলো, সেগুলো মানে কেটে গিয়ে, হ্যাঁ ওইগুলো সলিউশন চলে আসবে। আপনারা এক আনন্দময় জীবনে আপনারা প্রবেশ করতে পারবেন। এইখানেই হচ্ছে কুণ্ডলিনী রেকির সার্থকতা। বুঝতে পারছেন? হ্যাঁ, হুম। হুম। এবারে তো চলুন কুণ্ডলিনী রেখি এবারে আমরা প্র্যাকটিস শুরু করে দিই। দেখুন, কুণ্ডলিনী রেখি আমাদের যখন 2nd ডিগ্রির অ্যাটুনমেন্ট হয়েছিল, তখন আমাদের এই এখানে মূলাধার চক্র থেকে, হ্যাঁ মূলাধার চক্র, স্বাধিষ্ঠান চক্র, তারপরে মণিপুর চক্র, হুম। এই তিনটে চক্র, মণিপুর চক্র। হ্যাঁ 3টে চক্র পুরোপুরি ওপেন হয়ে গেছিল।
পুরোপুরি ওপেন হয়ে হুম গিয়ে আমাদের অনাহত চক্র থেকে আমাদের দুই দুই হাত বেয়ে এসে আমাদের পাম চক্র দিয়ে সেই এনার্জিটা প্রবাহিত হুম হচ্ছিল। ঠিক আছে, হুম এটা হচ্ছে হুম হুম আফটার কুণ্ডলিনী টু অ্যাটুনমেন্ট, মানে সেকেন্ড ডিগ্রির অ্যাটুনমেন্টের পরে। এবারে হুম থার্ড ডিগ্রির হুম অ্যাটুনমেন্টের পরে আমাদের সেই চক্রগুলো পুরোপুরি এরকম ভাবে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, পুরোপুরি এরকমই হুম ওপেন হয়ে যাবে থার্ড ডিগ্রির অ্যাটুনমেন্টের পরে। ঠিক আছে, হুম এবারে দেখুন এখানে দেখুন একটা ডায়মন্ড রেকি বলে একটা আছে, প্রসেস আছে ডায়মন্ড রেকি। দেখতে পাচ্ছেন ডায়মন্ড রেকি? হুম। এবার ছোট 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 লেখা বুঝতে পারছি না। দেখতে পাচ্ছেন হ্যাঁ এবারে তবু মনে হচ্ছে, হ্যাঁ 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 মনে হ্যাঁ হচ্ছে ওটাই ডায়মন্ড ডায়মন্ড রেখি। রেকি? হ্যাঁ ডায়মন্ড রেখি। হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ আপনাদের দিইনি, আমি আপনাদের হ্যাঁ দিয়েছেন, পিডিএফ দিয়েছেন, না না পিডিএফ না, গুলা পিডিএফ জেরক্স দিয়ে, করা হয়নি। থার্ড ডিগ্রির পিডিএফটা দিয়েছি। একটা পিডিএফ হ্যাঁ দিয়েছিলাম না দুটো? দুটো দিয়েছিলেন। সুশীলবাবু একটা পিডিএফ দিয়েছিলাম না? হ্যাঁ কিন্তু একটাই পেয়েছিলাম। এ- একটা না দুটো? দাঁড়ান, একটা 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 পিডিএফ পেয়েছিলেন আপনারা। আমি আর একটা পিডিএফ আপনাদের দিয়ে দিচ্ছি, দাঁড়ান, ওয়েট করুন। প্রথম পেজটা 11টা পাতা তো স্যার? হ্যাঁ, প্রথম পেজটা 11টা পাতা ওটাই তো? ওই বাংলা ইংরেজি দুটো তো আছে, দুটো তো করে আছে, বাংলা করে আছে ইংরেজি। হ্যাঁ দুটো দুটো করেই আছে। চলে গেছে। ঠিক আছে, হুম বেশ। হ্যাঁ এসে গেছে। পেয়েছেন তো? হুম হুম হ্যাঁ, এবারে দেখুন এই কুণ্ডলিনী রেখি। কুণ্ডলিনী রেখিটা কি? এই কুণ্ডলিনী রেখি বলছি, ডায়মন্ড রেখি। ডায়মন্ড। হুম হুম হ্যাঁ, ডায়মন্ড রেখিটা দেখতে পাচ্ছেন তো? হুম হুম হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এক্সট্রা অ্যাটুনমেন্ট। ডায়মন্ড কি? ডায়মন্ডের নাম শুনেছেন তো আপনারা? হ্যাঁ। হুম ডায়মন্ড কোথায় তৈরি হয়? কয়লা খনিতে, তাই তো? হাজার হাজার হুম কোটি হুম কোটি বছর চাপে এবং তাপে এই ভূপৃষ্ঠের নিচে যে ওই কয়লাগুলো, ওই যে কাঠগুলো পুড়ে কয়লা হয়ে যায়, তারপরে সেই কয়লাও অতিরিক্ত চাপে এবং ওই অনুকূল পরিস্থিতির মধ্যে নিজেকে পরিবর্তনশীল করে সেই কয়লার মধ্যে এই ডায়মন্ড গুলো তৈরি হয়, তাই তো? সেই জন্য হুম এটা সব থেকে রেয়ার ধাতুগুলোর মধ্যে একটা ধাতু বলা হয়, এবং এটা প্রচন্ড পাওয়ারফুল এবং প্রচন্ড কস্টলি একটা আহ হিসাবে ধরা হয়। হুম, মানে পাথর হিসাবে ধরা হয়। এবং এই ডায়মন্ডের কাজ কি? ডায়মন্ডের কাজ আপনার জীবনে সমস্ত কিছু, ডায়মন্ডের এতটা যেহেতু ও প্রাকৃতিক পরিস্থিতির মধ্যে, প্রাকৃতিক দুর্গম পরিস্থিতির মধ্যে ও নিজেকে একটা উজ্জ্বলতার শিখরে নিয়ে গেছে, ঠিক তেমনি এই ডায়মন্ড যখন কোনো মানুষ ধারণ করে, সে তার নিজের সমস্ত গুণ সেই মানুষটার মধ্যে প্রবাহিত হতে সাহায্য করে। অর্থাৎ ওই মানুষটাকেও তার মধ্যে যা কিছু ব্লকেজ আছে, তার যে অনুকূল পরিস্থিতি মানে প্রতিকূল পরিস্থিতির মধ্যে লড়ার যে ক্ষমতা, সেই ক্ষমতাটাকে সে কিন্তু এনহ্যান্স করতে সাহায্য করে। হুম, ধরে নেওয়া হয় যারা ডায়মন্ড পরিধান করে অর্থাৎ পরে, তাদের জীবনে যা কিছু বাধা বিপত্তি আছে সেই সমস্ত বাধা বিপত্তি কিন্তু দূর হতে ভীষণভাবে সাহায্য করে। আজকে আমরা ওই ডায়মন্ড, ডায়মন্ড তো কেনার সমান ক্ষমতা নেই, কারণ লক্ষ লক্ষ টাকা দাম হয়, লক্ষ লক্ষ টাকা দাম হয়। হ্যাঁ, সেই ডায়মন্ড না কিনেও
আপনি সেই ডায়মন্ডের সমস্ত গুণাবলী, আপনি ডায়মন্ড যারা পড়ে আছে তাদের থেকেও আপনারা অনেক অনেক গুণ বেশি এনার্জি সহকারে আপনারা সেই ডায়মন্ডের এনার্জি নিজেদের শরীরের মধ্যে প্রবাহিত করতে পারবেন। ঠিক আছে? এবং নিজেদের মধ্যে যখন এই ডায়মন্ড এনার্জি প্রবাহিত করবেন, তখন এই ডায়মন্ডের যা কিছু গুণ, সেই সমস্ত গুণও আপনার মধ্যে প্রবাহিত হতে লাগবে। তার ফলে আপনাদের শরীরের যা কিছু দুরারোগ্য ব্যাধি থেকে শুরু করে মানসিক অবসাদ থেকে শুরু করে সাংসারিক প্রবলেম বা যা কিছু প্রবলেম, সেই সমস্ত প্রবলেম দূর করে আপনি কিন্তু সঠিক দিশার একটা সন্ধান পেয়ে যাবেন এই ডায়মন্ড রেকি ব্যবহার করে। কি করবেন? আপনারা কল্পনা করবেন, আমি ডায়মন্ডের কিছু ইমেজ আপনাদেরকে দেখাচ্ছি। হুম, ছবি চেঞ্জ হচ্ছে, দেখতে পাচ্ছেন? হুম। হুম। দেখতে পাচ্ছেন? এইগুলো হচ্ছে মহামূল্যবান ডায়মন্ড। ঠিক আছে? এইরকমই আপনি এইরকমই মহামূল্যবান ডায়মন্ড আপনারা কল্পনা করবেন আপনাদের সহস্রা চক্রে ঠিক 2-3 ইঞ্চি উপরে বা 1 ফুট উপরে অবস্থান করছে। ঠিক আছে? সেটা আপনারা বড় আকৃতির, ছোট ছোট না কল্পনা করে বড় আকৃতির আপনারা কল্পনা করবেন আপনাদের সহস্র চক্রের উপরে এইরকমই ডায়মন্ড, পৃথিবীর এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব থেকে দামি, হ্যাঁ, যে ডায়মন্ডটা আপনার সহস্র চক্রের উপরে অবস্থান করছে, অর্থাৎ দাঁড়িয়ে আছে। আপনারা এবারে কল্পনা করবেন কি ইউনিভার্সাল এনার্জি, অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে রেইকি এনার্জি, সেই রেইকি এনার্জি কি হচ্ছে, সে মহাকাশ থেকে আস্তে আস্তে ওই ডায়মন্ডের মধ্যে পড়লো, এবং ডায়মন্ডের মধ্যে যখন কোনো আলো পড়ে তখন কি হয়, ওই আলোটা আস্তে আস্তে কি হয়, বিচ্ছুরণ ঘটে না? দেখবেন কোনো ডায়মন্ডের মধ্যে যদি টর্চ লাইট ফেলবেন, দেখবেন অসংখ্য হুম। লাইট সে চারিদিকে বিচ্ছুরণ ঘটায়, মনে হয় আলোর জ্যোতি হুম। চারিদিকে ছিটকে পড়ে, তাই তো? এবারে আপনারা হুম। কল্পনা করবেন ওই ডায়মন্ড রেকিটা, যে আপনারা উপর থেকে যখন ওই রেকি এনার্জি পড়ছে ওই ডায়মন্ডের মধ্যে, পড়ার সঙ্গে সঙ্গে ওই ডায়মন্ডের যা কিছু গুণ, সমস্ত গুণ, অন্তর্নিহিত গুণ ও সমস্ত কিছু নিয়ে আপনার সহস্র চক্রের মধ্য দিয়ে আপনার সারা শরীরের মধ্যে আস্তে আস্তে প্রবাহিত হতে লাগছে, প্রবাহিত হচ্ছে, এবং ওই ডায়মন্ডের গুণ সমস্ত কিছু আপনার শরীরের মধ্যে আস্তে আস্তে ইনজেক্ট হচ্ছে। ঠিক আছে? এইটার মধ্যে কল্পনা করে এইরকম ভাবে আপনারা 10 থেকে 15 মিনিট আপনারা হিলিং করবেন। করলে আপনারা যে নর্মাল যে কুণ্ডলিনী রেখে ব্যবহার করছেন বা এনার্জি নিচ্ছেন, সেটার সঙ্গে সঙ্গে আপনারা এই ডায়মন্ড রেকিটাও প্র্যাকটিস করতে পারেন 21 দিন। ঠিক আছে? এবং প্রত্যেকদিন 10 থেকে 15 মিনিট করে নেবেন। শুধু কি বলবেন, হাতে হাত রেখে বলবেন ডায়মন্ড রেকি প্রবাহিত হও। ঠিক আছে? ডায়মন্ড রেকি প্রবাহিত হও, বা এটার সঙ্গে এটাও জুড়ে দিতে পারেন, ডায়মন্ড রেকি অমুকে সম্পূর্ণ আরোগ্যকরণের জন্য প্রবাহিত হও। এবং কল্পনা করবেন ওই ব্যক্তির মাথার উপরে ডায়মন্ড আছে, হ্যাঁ, ডায়মন্ড আহ মানে ভেসে আছে, এবং ওর উপর দিয়ে মহাজাগতিক শক্তি সহস্র চক্রের মধ্য দিয়ে ওর সারা শরীরে প্রবেশ করছে। ঠিক আছে? এবং প্রবেশ করার সঙ্গে সঙ্গে তখন আপনারা কল্পনা করতে পারেন এইরকমই কোনো এইরকমই এনার্জেটিক কোনো ফর্মে আপনার বডিটাকে আপনারা কল্পনা করতে পারেন, বা এইরকমই কোনো এনার্জেটিক একটা ফর্মে আপনারা নিজেদের বডিটাকে কল্পনা করতে পারেন, সেই রকমই এতে কল্পনা করতে থাকবেন। ঠিক আছে? বা অন্য কাউকে যদি ডিস্টেন্স সিলিং দেন, সেক্ষেত্রেও এইরকমই তার বডিতে এইরকমই ভাবে কল্পনা করবেন। করলে কি হবে, তার যত রকম যা কিছু বাধা বিপত্তি রোগ টোগ যা কিছু আছে, সেই আস্তে আস্তে সেই সমস্ত বাধা বিপত্তি, স্বামী স্ত্রীর রিলেশন, হ্যাঁ, সব আস্তে আস্তে সুন্দর হতে শুরু করবে, ভালো হতে শুরু করবে। ঠিক আছে? তো এই কুণ্ডলিনী এনার্জি আপনারা নিতে পারেন, এই ডায়মন্ড এনার্জি আপনারা নিতে পারেন ডায়মন্ড রেকির মধ্য দিয়ে। ঠিক আছে? এবারে আপনাদের মনে একটা প্রশ্ন আসবে যে আমাদের তো কুণ্ডলিনী এনার্জি আমাদের
মূলাধার চক্র দিয়ে তো আমাদের শরীরের উপরে ওঠে, তাহলে এখানে সহস্র চক্র দিয়ে কি করে এনার্জিটা আসছে, তাহলে এটা কুণ্ডলিনী এনার্জি কি করে হচ্ছে? হ্যাঁ, তো এই কুণ্ডলিনী এনার্জিটা অ্যাকচুয়ালি এটা রেকির কোনো অন্য কোনো রেকির পার্ট হওয়া দরকার ছিল, কিন্তু এখানে মাস্টার কুথুমি আমাদের এই কুণ্ডলিনী এই ডায়মন্ড এনার্জিটাকে, ডায়মন্ড রেকিটাকে আমাদের কুণ্ডলিনী রেকির মধ্যে দিয়েছে। ঠিক আছে, তো এখানে আমরা যখন কল্পনা করব, এখানে আমাদের মূলাধার চক্র থেকে কোনো এনার্জি উঠবে না। এখানে আমাদের ইউনিভার্সাল যে এনার্জি, সেই এনার্জিটা আমাদের ওই ডায়মন্ডের মধ্য দিয়ে আমাদের শরীরের মধ্যে আস্তে আস্তে প্রবেশ করবে। ঠিক আছে, ক্লিয়ার? স্যার এখানটা আরেকবার বলুন, স্যার এখানটা আরেকবার বলুন। মাথার মধ্যে আমাদের ডায়মন্ডটা কল্পনা করবেন যে ভাসছে, এবং হ্যাঁ ছোট ওটা, কল্পনা হ্যাঁ করবেন ওটা না, শুনুন, বড় হুম, মতো কল্পনা করবেন। বড়, ঠিক আছে, হ্যাঁ, বড় হুম মতো কল্পনা হুম করবেন, এবং হুম শুধু বলবেন, হাতে হাত রেখে, বাঁ হাতের উপরে ডান হাত রেখে বলবেন, ডায়মন্ড রেখি অমুকের সম্পূর্ণ এই কি আরোগ্য প্রবাহিত করণের হওয়া, জন্য প্রবাহিত হও, বা প্রবাহিত, শুধু ডায়মন্ড রেখি বললেও প্রবাহ হওয়া শুরু হয়ে যাবে। হ্যাঁ, বা হুম ডায়মন্ড রেখি প্রবাহিত হও বললে প্রবাহ হওয়া শুরু হয়ে যাবে। ঠিক আছে, এখানে নিজের ক্ষেত্রেও নিজের বলতে পারেন, অন্যের ক্ষেত্রে যখন করবেন তখন তার সেই ব্যক্তির নাম নিতে হবে, এবং কল্পনা হুম করবেন মহাজাগতিক শক্তি উপর থেকে আস্তে আস্তে ওই ডায়মন্ডের মধ্যে পড়লো, এবং ডায়মন্ডের গুণ অনুযায়ী চারিদিকে তো আলোর একটা বিচ্ছুরণ ঘটে। হ্যাঁ, বিচ্ছুরণ ওই ঘটবে, অবস্থায় ওই আলোটা ডায়মন্ডের যা কিছু অন্তর্নিহিত গুণ আছে, গুণাগুণ, সেই সমস্ত গুণ হুম ও ওই আলো মহাজাগতিক শক্তি ওর নিজের মধ্যে নিজের সঙ্গে করে নিয়ে এসে আপনার সহস্র চক্রের মধ্য দিয়ে আপনার সারা শরীরে প্রতিটা সেলের মধ্যে আস্তে আস্তে ঢুকে যাচ্ছে, প্রবেশ করে যাচ্ছে। ক্লিয়ার? ডায়মন্ডে কি হ্যাঁ, এইভাবে আপনারা কুণ্ডলিনীটা ডায়মন্ডে কি মূলাধার থেকে উপর, বলছি কুণ্ডলিনীটা মূলাধার থেকে উপর দিকে যাচ্ছে আর ওটা উপর থেকে নিচ দিকে একদম করে। স্যার, একদম স্যার। হুম হ্যাঁ, হুম ওই রকম ভাবে আমাদের কল্পনা করতে হবে। ঠিক আছে, হুম 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 এবারে এটা কিন্তু অবশ্যই করবেন কুণ্ডলিনী, তবে হুম কুণ্ডলিনী রেকি সাধনা প্রত্যেকদিন যেরকম করে যাচ্ছেন করে যাবেন। হ্যাঁ, তার সঙ্গে ডায়মন্ড রেকিটা আলাদা করে করবেন, এবং যেদিন থেকে শুরু করবেন মিনিমাম 21 দিন করবেন। ক্লিয়ার? আচ্ছা হুম ইনস্ট্রাকশন এখানে দেখবেন, ইনস্ট্রাকশন দেওয়া আছে, বাংলায়ও লেখা আছে, পড়ে পড়েও আপনারা করতে পারেন। ঠিক আছে, এবারে হচ্ছে ক্রিস্টালিয়ান রেকি। ক্রিস্টালিয়ান রেকিটা কি দেখতে পাচ্ছেন তো? ক্রিস্টালিয়ান রেকিটা দেখতে পাচ্ছেন? ক্রিস্টালিয়ান রেকি, হুম হ্যাঁ, হুম হ্যাঁ, হুম ক্রিস্টালিয়ান হ্যাঁ, দেখতে পাচ্ছি। ক্রিস্টালিয়ান রেকিটা কি? ক্রিস্টালিয়ান রেকি আমাদের ধরে নেওয়া হয়, হ্যাঁ বলুন, বলুন দিদি, কিছু বলছেন? না না, আচ্ছা, ক্রিস্টালাইন রেকিটা কিছু কি? বলিনি, ক্রিস্টালাইন রেকি আমাদের ধরে নেওয়া হয় আমাদের ছোট্ট ছোট্ট, দেখবেন ছোট্ট ছোট্ট এমন কোনো ইমোশন আমাদের শরীরের মধ্যে মাঝে মধ্যে কাজ করে, সেটা স্বামী স্ত্রীর রিলেশন হোক, সন্তানের সঙ্গে রিলেশন হোক, হ্যাঁ, বা বাবা মার সঙ্গে রিলেশন হোক, পাড়া প্রতিবেশী কারোর সঙ্গে, এমন কোনো ছোট্ট ছোট্ট ঘটনা যেগুলো আমাদের শরীরের মধ্যে পার্মানেন্ট প্রোগ্রামিং হয়ে গেছে, যে ঘটনাগুলো মনে উঠলেই আমাদের চোখে জল চলে আসে, কান্না চলে আসে, আমরা কাঁদতে শুরু করি, বা এমন কোনো মানুষের সঙ্গে, মানুষের সামনে উপস্থিত হলে তার সঙ্গে এমন কোনো কানেকশন তৈরি হয়ে গেছে, হয়তো ভবিষ্যতে বা আগে কখনো কোনো কানেকশন তৈরি হয়ে গেছিল। হ্যাঁ, সে হয়তো সামনে এলে বা তার কথা মনে উঠলে আপনি অঝর নয়নে হয়তো কাঁদতে থাকেন, বা আপনার ইমোশন চলে আসে। ঠিক আছে, কিংবা হয়তো কোনো ব্যক্তি বা কোনো মানুষ এখন এই মুহূর্তে আপনার সামনে সশরীরে নেই, সে হয়তো গত হয়েছেন, কিন্তু তার কথা যখন মনে উঠছে তখনই আপনার মনের মধ্যে চোখে জল একটা চলে আসে। ইমোশন চলে আসছে। ঠিক আছে, এই ছোট্ট ছোট্ট ইমোশন গুলো, অসংখ্য ইমোশন আমাদের লাইফের মধ্যে জুড়ে আছে। ঠিক আছে, আমাদের জীবনটা তো ম্যাক্সিমাম 100 বছর, বা 105-10 বছর ম্যাক্সিমাম, কোনো এক দুজন হয়তো থাকে। হ্যাঁ, তা 100 বছরের গড়পড়তা আমরা 70-80 বছরেই ধরি। তো এই 70-80 বছরের কত কিছু না কত ঘটনা আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে তো প্রতিনিয়ত ঘটে চলেছে। তা সেই প্রতিনিয়ত সে প্রতিটা ঘটনার মধ্যে কোনো কোনো ঘটনা এমন কিছু বিশেষ গুণ সম্পন্ন, যে ঘটনাগুলো আমাদের শরীরের মধ্যে, আমাদের মনের মধ্যে কিন্তু পার্মানেন্ট গেঁথে যায়।
যেটা হয়তো আক্ষরিক অর্থে আপনার এই মুহূর্তে হয়তো মনে হচ্ছে না, বা সেইটা হয়তো আপনার এই মুহূর্তে আপনি হয়তো সেটা কল্পনা করতে পারছেন না, কিন্তু এমন কোনো সিচুয়েশন এলো, এমন কিছু মুহূর্ত এলো, যে মুহূর্তে আপনি ওই কল্পনাটার সঙ্গে আপনি নিজেকে কানেক্ট করে ফেললেন, এবং সাথে সাথে আপনার চোখে জল এলো, আপনি ইমোশনালি ভেঙে পড়লেন, ইমোশনালি দুর্বল হয়ে পড়লেন, এবং তার ফলে কি হচ্ছে, আপনার সঙ্গে তার যে এই অদৃশ্য একটা কর তৈরি হয়ে গিয়ে, নেগেটিভ কর তৈরি হয়ে গিয়ে, আপনার যে পজিটিভ সাধনা, পজিটিভ এনার্জি, সেই এনার্জিটা সে কিন্তু অনবরত সে টেনে নিচ্ছে, আর তার যা নেগেটিভ এনার্জি, সেই নেগেটিভ এনার্জিটা আপনার মধ্যে চলে আসছে। তা এই ইমোশন গুলো, এই ব্যাড এনার্জি গুলো সম্পূর্ণ নির্মূল করার জন্য আমাদের এই ক্রিস্টালাইন রেকিটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আপনারা যখন এই ক্রিস্টালাইন রেকি ইউজ করবেন বা ব্যবহার করবেন, শরীরের মধ্যে যা কিছু ব্লকেজ আছে, বা দেখবেন এই ক্রিস্টালাইন রেকি ব্যবহার করলে অনেকের কিন্তু লুজ মোশন হবেই হবে, হতে পারে। কারোর যদি পেটে যদি অনেক দিনের পুরনো ময়লা জমে টমে থাকে, কোনোভাবে কোনো ক্লিয়ার টিয়ার হচ্ছে না, হ্যাঁ, এই ক্রিস্টালাইন রেকি ব্যবহার করবেন, করলে তার কিন্তু হয়তো হতে পারে ওই ওষুধও খেতে হতে পারে ডাক্তারকে দিয়ে, কিন্তু ওষুধ খাবেন না। কারণ আপনার শরীরের যে নেগেটিভিটি। ডাস্টবিন বানিয়ে রেখেছিলেন আপনার বডিটাকে, সেই ডাস্টবিনের নোংরাগুলো পরিষ্কার করছে। আপনি ওষুধ খাওয়া মানে ওই ডাস্টবিনের নোংরা আবার আপনি বন্ধ করে দিয়ে রেখে দিলেন আপনার শরীরটাকে, শরীরের মধ্যে। তা সেটা কি ভালো লক্ষণ? ওকে হুম। বেরিয়ে যেতে দেবেন। আপনার হয়তো শরীর দুর্বল লাগবে, অসুস্থ বোধ হবে, হতে দিন। আপনার শরীরটা পুরোপুরি পার্মানেন্ট সুস্থতার পথের দিকে যাচ্ছে। ঠিক আছে, তো এই ক্রিস্টালাইন রেকি যখন ব্যবহার করবেন, আপনি হয়তো ক্রিস্টালাইন রেকি ব্যবহার করতে করতে আপনি এর যখন ইউজ করবেন, তখন হয়তো অঝোর নয়নে আপনি কান্নাও চলে আসতে পারে, আপনি প্রচন্ড ইমোশনাল হয়ে যেতে পারেন, হ্যাঁ, বা প্রচন্ড দুঃখও পেতে পারেন, আপনার দুঃখের পরিমাণও কিন্তু বেড়ে যেতে পারে। ঠিক আছে, তা কোনো দিকে কোনো কেয়ার করবেন না, আপনি আপনার কাজটা আপনি করে যাবেন। এই ক্রিস্টালাইন রেকি যখনই ব্যবহার করবেন, তখন এই জিনিসগুলো ম্যাক্সিমাম 1 সপ্তাহ এরকমই হতে পারে। তারপরে কিন্তু আপনার সিস্টেমটা কিন্তু, আপনার যে এই শরীর নামক আমাদের এই যে মাংসপিণ্ডের এই যে সিস্টেম, এই যে যন্ত্র, এই যে মেশিন, এই যে কারখানা, সেই কারখানাটা কিন্তু আবার নতুন করে ইনস্টল হয়ে যাবে, নতুন করে এনার্জাইজড হয়ে যাবে, নতুন করে আবার সুন্দরভাবে চলতে শুরু করবে, হ্যাঁ, সার্ভিস হয়ে যাবে। ঠিক আছে, সুতরাং ভয় পাওয়ার কিছু নেই। প্রত্যেক দিন আপনারা এই ক্রিস্টালাইন রেকিটাও ব্যবহার করতে পারেন। তবে এই ক্রিস্টালাইন রেকি কতদিন ব্যবহার করতে হবে তার একটা ইনস্ট্রাকশন এখানে দিয়ে রেখেছে। ঠিক আছে, এখানে লিখেছেন এ কমপ্লিট ট্রিটমেন্ট কনসিস্ট অফ 2 হিলিং সেশন, মানে 2টো হিলিং এ আশা করা যায় এই ক্রিস্টালাইন রেকিটা সম্পন্ন হয়ে যায়। ঠিক আছে, 2টো হিলিং করবেন, হ্যাঁ, এটা মাসে বা 2 মাস অন্তর 2টো করে হিলিং করবেন। করলে আপনার যা কিছু ব্যাড এনার্জি আছে সেটা সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে গিয়ে আবার আপনার বডিটা নতুন করে সার্ভিসিং হয়ে যাবে। কি বলবেন, জাস্ট হাত জোড় করে এরকমই গ্যাসোধ্যানের মতো করে নিয়ে বলবেন, ক্রিস্টালাইন রেকি প্রবাহিত হও। কি বলবেন, ক্রিস্টালিয়ান রেকি প্রবাহিত হও। ঠিক আছে, প্রভাবিত এগুলো হও। কুণ্ডলিনী রেকির এক একটা পার্ট। আপনারা এতদিন কুণ্ডলিনী রেকি যেভাবে ব্যবহার করে আসছিলেন, যা দা কুণ্ডলিনী ফায়ার ফর মি, বা দা কুণ্ডলিনী ফায়ার ফর অমুক অমুক অমুক, ঠিক আছে, সেটা ব্যবহার করে আসছিলেন, সেটার সঙ্গে এইটা এখানে কুণ্ডলিনী উচ্চারণ করারই প্রয়োজন নেই। শুধু বলবেন দা ক্রিস্টালিয়ান রেকি প্রবাহিত হও, দা ক্রিস্টালিয়ান রেকি অমুকের সম্পূর্ণ আরোগ্যকরণের জন্য প্রবাহিত হও। ঠিক আছে, এবারে এখানে একটা জিনিস বলে দিই, মাস্টার কুতুমি কিন্তু ক্রিস্টালিয়ান রেকি ডিস্টেন্স হিলিং করতে সম্পূর্ণভাবে নিষেধ করেছেন। অর্থাৎ ক্রিস্টালিয়ান রেকি কোনোদিন কাউকে ডিস্টেন্স হিলিং দেওয়া যায় না। ক্রিস্টালিয়ান রেকি সবসময় নিজের ক্ষেত্রে, কিংবা অন্য কোনো পেশেন্ট যদি আপনার সামনে আসে, তার পিছনে দাঁড়িয়ে, তাকে সোজা করে দাঁড়িয়ে, হ্যাঁ, তার 2টো কাঁধের মধ্যে এরকম ভাবে হাত দিয়ে ক্রিস্টালাইন রেকি আপনি তাকে দিতে পারেন। এবারে ক্রিস্টালাইন রেকি যখন আপনি তাকে দেবেন, সে কিন্তু অনেক সময় অঝর নয়নে কাঁদতে ওই হিলিং নিতে নিতে কাঁদতে আরম্ভ করে দিতে পারে, হ্যাঁ, কিংবা তার বমি আসতে পারে, ওই অবস্থায় কিন্তু বমিও করে দিতে পারে। সুতরাং ভয় পাওয়ার কিছু নেই, কারণ
তার শরীরের মধ্যে যত ব্যাড ইমোশন, ব্যাড নেগেটিভিটি, যদি তার শরীরের পাচনতন্ত্রের মধ্যে যদি কোনো আহ মানে ইয়ে হয়নি, ডাইজেস্ট হয়নি, সেই সমস্ত খাবার যদি থেকে থাকে, সেগুলো ও বের করে দেয়। ঠিক আছে, সুতরাং ভয় পাওয়ার কিছু নেই, আতঙ্ক হওয়ার কিছু নেই। এটা নর্মাল হতে হতে দেবেন, নর্মাল হতে করতে দেবেন, এবং পেশেন্টকে অভয় বাণী শোনাবেন যে এটা আপনার শরীরের মধ্যে এই জমে ছিল, এটা আপনি আস্তে আস্তে সুস্থতার পথে এগোবেন, সুতরাং ভয় পাবেন না। তাকে ওই দিনের মতো ওই সেশনটা কমপ্লিট করে দিয়ে নেক্সট দিন আবার এই সেশনটা আপনি তাকে দেবেন। ঠিক আছে, তার হয়তো ম্যাক্সিমাম হলে খুব বড় জোর 5-6 দিন বা 7 দিন সে অসুস্থ থাকবে, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এটাই হচ্ছে এই কুণ্ডলিনী রেকি সব থেকে বেশি ইয়ে। কুণ্ডলিনী রেকির এই ব্যাড ঠিক নয়, মানে এই সাইড এফেক্ট গুলো আছে। এই সাইড এফেক্ট গুলো তাদেরই হয় বেসিক্যালি যারা রেকি প্রতিনিয়ত প্র্যাকটিস করে না, বা রেকির লাইনে লোকই নয়, যারা সাধারণ মানুষ। ঠিক আছে, তাদেরই এই এগুলো সাইড এফেক্ট গুলো চলে আসে। তো এগুলোকে ব্যাড সাইড এফেক্ট বলা হয় না, এগুলোকে ভালো, কারণ তার শরীরের যে ব্যাড ক্ষমতা বা ব্যাড এনার্জি, সেই এনার্জিটাতে সে তো বের করে দিচ্ছে। তাই এখানে খারাপটা কোথায়? তার তো ভালো, তার শরীর থেকে সেটা বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গিয়ে সে তো সুস্থতার পথে এগিয়ে যাচ্ছে, তাই না? তা সুতরাং এটাকে ব্যাড বলা যায় না, এটাকে ভালোই বলতে হয়। ঠিক আছে, তাহলে কি বলবেন? বলবেন দা ক্রিস্টালাইন রেকি প্রবাহিত হও। ঠিক আছে, হাত জোর করে বলবেন। তাহলে কি কি শিখলেন? একটা হচ্ছে শিখলেন ডায়মন্ড রেকি, তারপরে ক্রিস্টালাইন রেকি শিখলেন। এবারে হচ্ছে ইটালিয়ান রেকি। ডিএনএ রেকি। ডিএনএ রেকি দেখতে পাচ্ছেন, দেখুন ডিএনএ রেকি। হ্যাঁ, হ্যাঁ, দেখতে ডিএনএ পাচ্ছি। রেকি দেখতে পাচ্ছেন? হ্যাঁ। হ্যাঁ, ডিএনএ ডিএনএটা কি, ডিএনএ রেকিটা দেখবেন আমাদের সনাতন ধর্মে, আমাদের গীতায়, হ্যাঁ, ভগবান কৃষ্ণ নিজেই বলেছেন যে আমি কিন্তু 16 কলায় পূর্ণ। এই 16 কলাটা কি? 16 কলায় পূর্ণ, 16 কলাটা কি বলতে পারবেন? 16 কলাটা কি? সুস্মিতা দি, তাপসী দি, সুশীল বাবু, মাস্টারমশাই, বলতে মানে পারবেন? মনস্কামনা পূর্ণ হওয়া। হুম। ষোলো তাই কলাটা বলতে মনস্কামনা পারবেন? পূর্ণ হওয়া কি 16 আনা, 16 আনা কেন বলি আমরা? 16 আনা তো 100%টাকে 16 আনা বলা হয়। হ্যাঁ, 100%, মানে যে 100%। কমপ্লিট, কমপ্লিট ম্যান, হুম। তাকেই বলা হয় ষোলো ষোলো। বলে না তোর 16 কলা পূর্ণ হয়ে গেছে। হুম। হ্যাঁ, সেই নৌকোবিলাস, নৌকোবিলাস যে কাহিনী ভগবান কৃষ্ণ করেছিলেন, হ্যাঁ, সে বলেছিল না যে মাঝি আমি পার হব কত নিবি বল। হ্যাঁ, তা সে মাঝি হচ্ছে ভগবান কৃষ্ণ। তা মাঝি বলেছিল আমি তোমাকে এই খেয়া নদী পার করব, আমার 16 আনাই লাগবে। তা তখন সেই পরীরা, সখীরা বলেছিল এ মাঝি, আমি তোমাকে 16 আনা দেবো না, আমি তোমাকে 4 আনা দেবো। বলছে 4 আনা তো হবে না। বলছে 4 আনা তো হবে না। বলে তাহলে 8 আনা দেবো, বলে 8 আনাও হবে না, আমার 16 আনাই লাগবে। কারণ আমি তোমাকে ইহ জগৎ থেকে আমি তোমাকে পরপার করে দিচ্ছি, পার করে দিচ্ছি এই মানব জীবন থেকে। ওখানে নদী পার কথার অর্থ হচ্ছে আমাদের এই মানব জীবনের সুখ দুঃখ দুর্দশা, লোভ লালসা, আতঙ্ক, সমস্ত কিছু থেকে পার করে দিয়ে আপনার এই জীবনটাকে পরিপূর্ণতার দিকে নিয়ে যাচ্ছে। সেই জন্যই বলছে 16 কলা। এই 16 কলার অর্থ হচ্ছে যে মানুষ সুখ দুঃখ, কাম ক্রোধ লোভ মোহ সবকিছু উপরে উঠে যায়, তাকেই বলা হয় 16 কলা পূর্ণ হয়েছে। যে গুণগুলো একমাত্র ভগবান কৃষ্ণেরই আছে, আর কারণ নেই এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, কারণ নেই। আমাদের মানুষ জাতির মাত্র 2টো কলা পূর্ণ হয় সাধারণত, একটা বা দুটো। তা যখন এই আপনারা ডিএনএ রে কি করবেন, ওই কলাগুলো আস্তে আস্তে আপনাদের পূর্ণ হতে থাকবে। হ্যাঁ, তখন আপনারা আধ্যাত্মিক লেভেল, আপনাদের যে আধ্যাত্মিক উন্নতির পথ আস্তে আস্তে প্রশস্ত হতে থাকবে। আপনাদের যে কর্মফল, আমরা তো প্রত্যেকে কর্মফলের, আমাদের প্রত্যেকে আমরা তো কর্ম
যে করে এসেছি সেই কর্মফল তো আমরা ভোগ করছি। আপনি যে যে স্ট্যাটাসে থাকুন না কেন সেটা আপনার কর্মফল। আমি যে পরিস্থিতির মধ্যে আছি সেটা আমার কর্মফল, আমি ভোগ করছি। হ্যাঁ, তা আমরা তো প্রত্যেকে প্রত্যেকে কর্মফল ভোগ করছি। তো সেই কর্মফলের যে ভাইব্রেশন, আপনি আগের জন্মে কি করে এসেছেন আপনি তো জানেন না। আমরা ইউনিভার্সকে প্রার্থনা করতে পারি, হে ইউনিভার্স, আমার যদি কোনো কর্ম আমার জেনে বা অজান্তে যদি কোনো আমি ভুল করে থাকি, যদি কাউকে কোনো ক্ষতি করে থাকি, কাউকে কোনো যদি অপকার করে থাকি, আপনি আপনার নিজ গুণে আমাকে ক্ষমা করবেন। আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। তবেই না ঈশ্বর আপনাকে সেই ক্ষমা প্রার্থনাটা, ক্ষমা প্রদানটা করবে। এবারে আপনি যদি ঈশ্বরকে না জানান, ঈশ্বরকে যদি না বলেন, তাহলে সে কেন ক্ষমা করবে আপনাকে, তাই না? তো এই প্রার্থনাটা হচ্ছে, ডিএনএ প্রার্থনাটা হচ্ছে সেটাই। আপনার কর্মফলের যদি ব্যাড কর্মা থেকে থাকে, সেই ব্যাড কর্মাকে ও কিন্তু আস্তে আস্তে আপনার যে ব্যাড এফেক্ট গুলো, সেই এফেক্ট গুলোকে কম করে দিয়ে আপনার জীবনটাকে আরো সুন্দর করে গড়ে তুলতে সাহায্য করবে। এটাই হচ্ছে ডিএনএ রেকি। বুঝতে পারলেন? শুধু কিচ্ছু না, হাত জোড় করবেন, হাত জোড় করে বলবেন ডিএনএ রেকি প্রবাহিত হও। সব সিস্টেম মোটামুটি একই রকম, সব সিস্টেম একই রকম। ধরুন এমন একটা পরিবারে দেখবেন, হয় না, একটা বাচ্চা ছেলে জন্মালো, মানে স্কুলে, স্কুলে তো আপনার আমার ছেলে পুলে সব পড়ে, পড়াশোনা করে, দেখবেন এক একটা ছেলে খুব বিচ্ছু হয়, বদমাস টাইপের হয়। খোঁজ নিয়ে দেখবেন ওর বাবা মা ওই রকমই ক্যাটাগরি। খোঁজ নিয়ে দেখবেন আম গাছে টোকো আমরা, আমরা গাছে টক আমরাই হয়। ফজলি আম গাছে ফজলি আমই ফলে, আপেল গাছে আপেলই ফলবে। কখনো ওই টক আমরা, ওই ছিবড়ে যুক্ত আমড়া গাছে কখনো ফজলি আমের আশা করবেন না, মিষ্টি আমের আশা করবেন না। তাই তো, কেন হয়? কেন হয়? কারণ ওই যে ওর যে ডিএনএ, সেই ডিএনএটা এর মধ্যে ট্রান্সফার হয়। ওর যে গুণগত বৈশিষ্ট্য, ওর যে গুণ, সেই গুণটা ওই ছেলেটার মধ্যে, ওই বাচ্চাটার মধ্যে ট্রান্সফার হয়ে হয়ে গেছে, হয়ে তবে তো ও তৈরি হয়েছে। তাই সেই সিস্টেমটাকে ঠিক করার ক্ষমতা এই ডিএনএ রেখে আছে। আরো সহজ করে যদি আপনাদেরকে বলি, ধরুন আপনার কেউ পরিচিত কোন একটা বাচ্চা, সে প্রচন্ড রাগী, প্রচন্ড রাগী, কিছু বললেই দেখবেন এই মানে এই ধরে এই কাটে এই করে। খোঁজ নিয়ে দেখবেন তার বাবাও রাগী, তার মাও রাগী। আরো খোঁজ নিয়ে দেখবেন তার দাদুও রাগী, বংশ পরম্পরাও রাগী। তাকে যদি এই ডিএনএ রেখে দিয়ে আপনি যদি প্র্যাকটিস করান, তার ওই রাগের যে প্রবাহটা, সেই প্রবাহটা কিন্তু আস্তে 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 কমতে থাকবে। ক্লিয়ার স্যার? ক্লিয়ার, বুঝতে পেরেছেন? বুঝলাম। যে তার যে ডিএনএ কি রাগের অন্য যে কাউকে প্রবাহ, দেওয়া যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার। ডিএনএ কি কাউকে, অন্য কাউকে হিলিং করা যায় ডিএনএ রেখে দিয়ে? হ্যাঁ 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 নিশ্চয়। হ্যাঁ হ্যাঁ, এটা এটা অন্য কাউকে হিলিং করতে পারবেন, শুধু ক্রিস্টালাইন রেকিটা ডিস্টেন্সে করতে পারবেন না। হ্যাঁ, হ্যাঁ, আর বা আচ্ছা। আদারওয়াইজ সবকিছু করতে পারবেন। ডিএনএ রেখেও আপনি করতে পারবেন, সবাইকে হিলিং করতে পারবেন। হ্যাঁ, বইতেও লেখা আছে দেখবেন। ঠিক আছে? অর্থাৎ তার যে চরিত্রগত বৈশিষ্ট্য, সেই চরিত্রগত ব্যাড বৈশিষ্ট্যটাকে আপনি কিন্তু ভালো বৈশিষ্ট্যে রূপান্তর করার ক্ষমতা কিন্তু এই ডিএনএ রেকির আছে। আচ্ছা। শুধু বলবেন ডিএনএ রেকি প্রবাহিত হও, ডিএনএ রেকি প্রবাহিত হও বলে আপনি তাকে পজিটিভ ইন্টেনশন দিতে পারেন। আপনি কিভাবে চাইছেন তার, আপনার সন্তানকে, ধরুন হুম, রামবাবু প্রচন্ড রাগী, তার সন্তানও প্রচন্ড রাগী হলো। হ্যাঁ, এবারে হুম, রামবাবু আস্তে আস্তে আধ্যাত্মিক লাইনে এসে সে তার নিজেকে পরিবর্তন করে, সে আস্তে আস্তে নিজেকে খুব সুন্দর একজন চরিত্র বিশিষ্ট মানুষ হিসাবে তৈরি করে নিল। কিন্তু তার যে প্রোডাক্ট, তার যে সন্তান, তার তো চরিত্র বদল ঘটলো না, সে তো রাগই থেকে গেল, তাই না? তখন হুম, সেক্ষেত্রে তাকে যদি ডিএনএ রেখে হুম, হুম, দেওয়া হয়,
তার যে চরিত্রগত বৈশিষ্ট্য, তার যে এগুলো, সেইগুলো আস্তে আস্তে হিল হয়ে গিয়ে সেটা ভালোর দিকে চলে যাবে। ক্লিয়ার হলো? হুম। স্যার আপনি কি দাঁড়িয়ে আছেন হ্যাঁ। কোথাও নাকি? আপনি কি দাঁড়িয়ে আছেন? কে আমি? হ্যাঁ, না না, ওই আপনি ধরে তো আছি, ক্যামেরাটা ধরে কোথাও আছি, রেখে বসে দেন আছি। তো। ক্যামেরা নিয়ে নড়ছে কেন? না, চার হাতে ধরে আছি, ওই স্ট্যান্ডটায় রাখা অসুবিধা হচ্ছে, এখন কিছুক্ষণ এখন চার্জ দিচ্ছি, ও আচ্ছা আচ্ছা পাওয়ার আচ্ছা। ব্যাংকে চার্জ দিচ্ছি। হ্যাঁ, এখন আমি শুরু একটা হলে তখন স্ট্যান্ডে রেখে দেবো। আমি একটুখানি এবারে তাহলে ডিএনএ রেকির বেনিফিটটা আপনারা বুঝতে পেরেছেন স্যার? ডিএনএ রেকির বেনিফিটটা বুঝতে পেরেছেন? মানে আপনার হাতের কাছে আপনি যে কোনো কাউকে তার চরিত্রগত বৈশিষ্ট্যটাকে আপনি চেঞ্জ করার ক্ষমতা এই ডিএনএ রেকি দিয়ে করা যায়। ক্লিয়ার? বুঝেছি, হ্যাঁ বুঝেছি। This healing can be used for both hands and remote long distance treatments. It is only necessary to give in treatment per person 3 to 5 minutes. Usually takes 3 থেকে 5 মিনিট এই হিলিংটা আপনি প্রবাহিত করবেন। ইউ মে সি নোটিসেবল রেজাল্ট আফটার ফার্স্ট 3 উইকস, অর্থাৎ 3 উইক পর্যন্ত, 3 সপ্তাহ পর্যন্ত আপনি এই ডিএনএ রেকিটা যদি প্র্যাকটিস করেন, তাহলে আপনি একটা ভালো রেজাল্ট দেখতে পারবেন। ঠিক আছে? অর্থাৎ এটা কিন্তু একদিন দুদিন নয়। হুম ক্রিস্টাল রেকিটা 2 দিন করতে বলেছিলাম, ডায়মন্ড রেকিটা হুম 21 দিন করতে বলেছিলাম। হ্যাঁ, আহ, এটা ডিএনএ রেকিটা আপনার 3 উইকের পরে আপনি একটা ভালো রেজাল্ট একটা দেখতে পারেন, পরিলক্ষিত করতে পারেন। ঠিক আছে? 3 উইকের পরে। ঠিক আছে? হুম এবং 3 থেকে 5 মিনিট, ম্যাক্সিমাম তিন থেকে হুম। পাঁচ মিনিট তাকে ডিএনএ রেখে দেবেন। ঠিক আছে? বাংলায়ও আছে তাপসী দি, কোনো প্রবলেম হলে বাংলায় পড়ে নেবেন। ঠিক আছে? এবারে দ্য ট্রমা অফ বার্থ, দেখতে পাচ্ছেন দ্য ট্রমা অফ বার্থ দেখা যাচ্ছে? হুম। দ্য ট্রমা হুম। অফ বার্থ এটা কি? হ্যাঁ, দেখা দ্য যাচ্ছে। ট্রমা অফ বার্থ কি? দ্য ট্রমা অফ বার্থ হচ্ছে, ধরুন আপনার বাচ্চা এখন 5 বছর বয়স। ঠিক আছে? তাকে প্রথম আপনি পুরীর সমুদ্রে ঘুরতে নিয়ে গেলেন। হুম পুরীর সমুদ্রে ঘুরতে নিয়ে যাওয়ার পরে সে কিছুতেই সমুদ্রে যেতে চাইছে না, এবং বাড়ির পাশে আরেকটা বাচ্চা আছে, সেও পুরীর সমুদ্রে প্রথম গেছে। দুজনেই সমুদ্রে প্রথম গেছে, কেউ কোনোদিন এর আগেও সমুদ্র দেখেনি। সে অনায়াসে ওই সমুদ্রের মধ্যে নেমে সে স্নান করছে এবং হই হুল্লোড় করছে এবং আনন্দ করছে। এবং আরেকটা বাচ্চা, সে কি করছে, হুম সে ওই সমুদ্রের ধারে কাছে যেতে চাইছে না, সে আতঙ্কে চিৎকার হয়ে কেঁদে উঠছে। কেন? প্রশ্নটা হচ্ছে কেন? দুজনেই তো বাচ্চা, দুজনেই তো বাচ্চা। একজন গিয়ে হই হুল্লোড় করছে, আনন্দ করছে, আরেকজন গিয়ে কান্নাকাটি করছে, কেন? এটাই এটাই বলা হয় পাস্ট লাইফ ট্রমা, দ্য ট্রমা অফ বার্থ। এটা হুম এটার অনেক সময় কি হয়, জন্মগতভাবে সে তার পাস্ট লাইফের কোনো ঘটনা প্রবাহ, হ্যাঁ, তার জীবনে হয়তো ঘটেছিল। 1 মিনিট দাঁড়ান, আমি ভুল পড়াচ্ছি নাকি একটুখানি দেখে নিই। দ্য ট্রমা অফ বার্থ লোকেশন কি, পাস্ট লাইফ কি।
ঘটনাটা কি কি হয় দেখা যায় যে পাস্ট লাইফে তার জীবনে এমন কিছু ঘটনা তার লাইফে ঘটেছিল, হ্যাঁ, যে ঘটনা প্রবাহটা তার জীবনে এই লাইফেও সে ট্রান্সফার হয়ে চলে এসেছে। সেই ভয়টা, সেই ফিয়ারটা ট্রান্সফার হয়ে তার মধ্যে চলে এসেছে। ঠিক আছে? এই লাইফে দেখবেন অনেক সময় কি হয়, আপনি কোনো একটা রাস্তা দিয়ে যাচ্ছেন বা কোনো একটা ঘটনা প্রবাহ আপনার সামনে হয়তো উপস্থিত হলো, হ্যাঁ, আপনার মনে, আপনার সাবকনসিয়াস মাইন্ডে হঠাৎ মনে হলো যে এই ঘটনাটা ঘটলে এরকম একটা বিপদ হতে পারে। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে আপনার এই অভিজ্ঞতাটা আপনার জীবনে কোনো না কোনো সময়ে কখনো না কখনো কোনো রকম ভাবে ঘটেছিল। সেটা কনসাসলি হতে পারে বা সাবকনসিয়াস মাইন্ডেও হতে পারে। সে ঘটনাটা এই জীবনেও হতে পারে বা গত জীবনেও হতে পারে। সেই ঘটনা প্রবাহ গুলোর জন্যই, সেই ঘটনাটার জন্যই আপনার এই লাইফের ওই ডিস্টার্ব গুলো হচ্ছে। ঠিক আছে? তো এইখানটায় আপনি যদি এই আহ দ্য ট্রমা অফ বার্থ, এই যে হিলিংটা, এই হিলিংটা যদি আপনি করেন, তাহলে আপনার কিন্তু ওই প্রবলেমটা আস্তে আস্তে কেটে যাবে। এখানে কি বলবেন? বার্থ ট্রমা রেকি প্রবাহিত হও। হ্যাঁ, এখানে ওই হাত জোড় করে নিয়ে পুট ইউর হ্যান্ডস টুগেদার অ্যান্ড থিঙ্ক বার্থ ট্রমা রেকি ইট ইজ অনলি নেসেসারি টু গিভ ওয়ান ট্রিটমেন্ট পার পার্সন। এটা প্রত্যেকটা মানুষকে এই ট্রিটমেন্টটা দেওয়া দরকার, এবং 3 থেকে 5 মিনিট এই ট্রিটমেন্টটা অবশ্যই আপনি দেবেন। ঠিক আছে? দিলে আস্তে আস্তে এই এটা, তার যদি ছোটবেলা বা ছোটবেলার কোনো ঘটনা, এমন কোনো ঘটনা ঘটেছে, হ্যাঁ, ছোটবেলায় এমন কোনো ঘটনা ঘটে না দেখবেন, হ্যাঁ, মানুষের জীবনে মানে ঘটনাবহুল তো জীবন মানুষের, প্রত্যেকটা মানুষের, আমাদের তো ঘটনাবহুল জীবন না? কত জায়গায় কত রকম মানুষের সঙ্গে আমাদের প্রতিনিয়ত মেলামেশা করছি, কত রকম কত মানুষ আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন রকম কথা বলে দিয়ে চলে যাচ্ছে, বিভিন্ন রকম অ্যাঙ্গেলের কথা বলে যাচ্ছে। কখনো কারোর কথা আমাদের খুব ভালো লাগছে, কখনো কারোর কথা আমাদের খুব খারাপ লাগছে, কখনো কারোর কথার মধ্যে আমরা একটু আনন্দ উপভোগ করছি, কখনো কারোর কথায় হয়তো আমি প্রচন্ড দুঃখ পাচ্ছি। সে প্রচন্ড দুঃখ বা প্রচন্ড আনন্দ বা প্রচন্ড শখ, হ্যাঁ, বা প্রচন্ড মানে এমন কিছু ঘটনা আপনার জীবনে হয়তো দাগ কেটে দিয়ে গেছে, যে ঘটনাটা আপনি কখনোই ভুলতে পারছেন না জীবনে। আজকে 50 বছর বয়সে এসেও আপনার যখন কোনো এমন কিছু বিশেষ বিশেষ ঘটনা মুহূর্তে সিচুয়েশনের সামনাসামনি আপনি হন, তখনই ওই ট্রমা গুলো আপনার মনের মধ্যে চলে আসে, ওই ভয়গুলো, ওই ফিয়ার গুলো আপনার মনের মধ্যে চলে আসে, এবং আপনি আতঙ্কে ওঠেন, আঁতকে ওঠেন, এবং আপনার ভয় লাগতে শুরু করে। তার দরুন কি হয়, আপনার ওই নেগেটিভ এনার্জি কডের মাধ্যমে, অদৃশ্য কডের মাধ্যমে আপনার পজিটিভ এনার্জি তার কাছে চলে যাচ্ছে। ওই ভয় নামক ওই জিনিসটা, অদৃশ্য শক্তিটা আপনার ওই পজিটিভ এনার্জিটা শুষে নিচ্ছে, আর তার ওই নেগেটিভ এনার্জিটা, ভয়ের যে নেগেটিভ এনার্জি, সেটা আপনার শরীরের মধ্যে আস্তে আস্তে চলে আসছে। তার ফলে কি হয়, আস্তে আস্তে আমাদের এখানেও আমাদের জীবনে বাধা বিপত্তি সৃষ্টি হয়। সেই জন্য এখানে নেসেসারি বলে দিয়েছে, এখানে মাস্টার কুতুমি কিন্তু এটা নেসেসারি কথাটা কিন্তু উল্লেখ করেছেন। প্রত্যেকটা মানুষের কিন্তু এই বার্থ লাইফ ট্রমা রেখি দেওয়াটা খুব দরকার। ঠিক আছে? কি বলবেন? শুধু হাত জোড় করে বলবেন, বার্থ ট্রমা রেকি। কি বলবেন? বার্থ ট্রমা হুম, রেকি। হুম, দেখুন, এইখানটা লেখা হুম, আছে, লেখাটা দেখতে পাচ্ছেন? বার্থ ট্রমা রেকি। হুম, হুম, দেখতে পাচ্ছি। এই তো দেখুন, বার্থ ট্রমা রেকি। ঠিক আছে? এবারে হচ্ছে লোকেশন রেকি। আমাদের কুণ্ডলিনী রেকি 3rd ডিগ্রিতে অনেক কিছু শেখার আছে, বুঝতে পারলেন তো? অন্যান্য 2টো ডিগ্রি থেকে এটা একটুখানি অনেক কিছু চ্যাপ্টার আছে। এবারে হচ্ছে লোকেশন রেকি। লোকেশন রেকি আপনি কিভাবে করবেন?
এখানে মানুষের যে কার্মিক বন্ধন থাকে না, একটা মানুষের সঙ্গে একটা মানুষের কার্মিক বন্ধন, বা সন্তানের সঙ্গে বাবা মা, স্বামীর সঙ্গে স্ত্রীর, স্ত্রীর সঙ্গে স্বামীর, সেই কার্মিক বন্ধনকে ডেভেলপ করার জন্য বা সেগুলোকে মজবুত করার জন্য, কিংবা এমন কোনো ব্যক্তির সঙ্গে আপনার এমন কোনো বন্ধন তৈরি হয়েছিল যে বন্ধনটা এখন আপনার মনে উঠলে আপনার জীবনে দুঃখ দুর্দশা চলে আসে বা আপনার কষ্ট হয়, সেটাকে ডিসচার্জ করার জন্য, মানে কেটে দেওয়ার জন্য, ঠিক আছে, সেক্ষেত্রেও আপনারা এই ডিস্টেন্স হিলিং বলছি, লোকেশন রেখি আপনারা ইউজ করতে পারেন। ঠিক আছে, এখানে কি বলবেন? লোকেশন রেখি করার কথা ওই হাত জোর করে বলবেন লোকেশন রেখি প্রবাহিত হও। ঠিক আছে, ইনস্ট্রাকশন: দি হিলিং ক্যান বি ইউজড ফর বোথ হ্যান্ডস অন অ্যান্ড রিমোট লং ডিস্টেন্স ট্রিটমেন্ট। এটা লং ডিস্টেন্সও আপনি করতে পারবেন। পুট ইউর হ্যান্ডস টুগেদার and think location রেখি। It is only necessary to give one treatment per person. The healing usually takes 3 to 5 minutes। 3 থেকে 5 মিনিট পর্যন্ত আহ এটা হিলিং করতে আপনারা পারবেন। তারপরে কি হচ্ছে? পাস্ট লাইফ রেকি। দিস ইজ টু হিল দ্য ব্লকেজেস ফ্রম ইয়োর আর্লিয়ার লাইফ। আপনার একটু আগে আমি আপনাদেরকে বলছিলাম না যে পাস্ট লাইফে এমন কোনো ঘটনা, ডিএনএ রেকির সময় প্রবাবলি পড়লাম। হ্যাঁ, তো ডিএনএ রেকি তো করলেও সেটাও আস্তে আস্তে ক্লিয়ার হয়। আমাদের পাস্ট লাইফেও এমন কিছু ঘটনা প্রবাহ থাকে, সেই ঘটনা প্রবাহের জন্য হয়তো আপনার এই জীবনে দেখবেন অনেকে না ক্যান্সার হয়েছে, ক্যান্সার হয়ে যাওয়ার পরে ট্রিটমেন্ট নিতে নিতে মারা যাচ্ছে, কিংবা যাদের দেখবেন কিডনি প্রবলেম হয়েছে, হ্যাঁ, কিডনি প্রবলেম হয়ে গিয়ে সে ট্রিটমেন্ট না নিয়ে, মানে ট্রিটমেন্টও হচ্ছে কিন্তু সে সুস্থ হলো না, অসুস্থ অবস্থায়, ওই অবস্থায় সে তার যে জীবনটা সঠিক জীবনটা যেটুকু তার লাইফ স্পেন্ড করার কথা ছিল সেটুকু সে স্পেন্ড করতে পারলো না, তার আগেই সে চলে গেল। এই ক্ষেত্রে কি হলো? সে কিন্তু ওই রোগটা নিয়েই সে কিন্তু ট্রান্সফার হয়ে গেল, চলে গেল। পরবর্তী লাইফে যখন আবার নতুন সে জীবন ধারণ করবে, তখন ওই রোগটা আবার তার আস্তে আস্তে তার শরীরের মধ্যে চলে আসবে। কারণ আমাদের যে মানুষের যে 5টা লেয়ার, সে 5টা লেয়ারের কথা আমি আগের দিনের ক্লাসে বলেছিলাম না, আপনাদের মনে আছে মানুষের 5টা লেয়ারের কথা? স্যার, না, তাপসী দি, সুস্মিতা না, দি, না, মনে নেই তাই তো? দেখুন, না। আমি বলেছিলাম যে অন্নময় কোষ, প্রাণময় কোষ, দাঁড়ান, এই দেখুন, অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ এবং আনন্দময় কোষ। হ্যাঁ, এই যে আমাদের শরীরের যে 5টা স্তর কিন্তু আমরা পরিলক্ষিত করি। এই অন্নময় কোষটা কি? আমাদের এই রক্ত মাংসের এই শরীরটাকেই বলা হয় অন্নময় কোষ, অর্থাৎ আমাদের এই ফুল বডিটা। আপনার রক্ত মাংসের এই যে ফুল বডি, সুশীল এমরামের এই যে বডিটা, এটাই হচ্ছে অন্নময় কোষ। কিন্তু এই অন্নময় কোষ তখনই এর গুরুত্ব আছে যখন এর মধ্যে প্রাণ আছে, তাই তো? তাই তো হুম, স্যার? তার মানেটা সে কি? তো অবশ্যই। প্রাণময় প্রাণময় প্রাণ প্রাণ ওটাকেই বলা হয় প্রাণময় কোষ। অর্থাৎ হুম, আমার বডিটা হচ্ছে অন্নময় কোষ, আর প্রাণ নামক যে জিনিসটা ওর মধ্যে ইনজেক্ট আছে, হ্যাঁ, ওটাই হচ্ছে প্রাণময় কোষ। তারপরে শুধু প্রাণ থাকলে তো হবে না, আপনার তো একটা মনও তো আছে, সেটাকে বলা হয় হুম, মনোময় কোষ। এবং বিজ্ঞানময় কোষটা কি? বিজ্ঞানময় কোষটা হচ্ছে আপনি যে সুশীল হেমব্রম, আপনি যে তাপসী পাত্র, যে সুস্মিতা দি, এই যে আমরা পার্থক্য করতে পারছি, এটা একটা মোবাইল, এই মোবাইল নয়, এটা এটা একটা বালিশ নয়, এটা একটা মোবাইল, এই মোবাইলের পিছনে 2টো ক্যামেরা আছে, 4টে নয়, এই যে আমরা পার্থক্য করতে পারছি, এই যে বিজ্ঞান নামক এই বিজ্ঞান যে চিন্তা ভাবনা, হুম, এই যে কি বলে এটাকে, মানে আলাদা করার যে চিন্তা ভাবনা, সেটাকেই বলা হয় আমাদের বিজ্ঞানময় কোষ। এবং তার উপরে, অর্থাৎ এই অন্নময়, প্রাণময়, মনোময় এবং বিজ্ঞানময়, হ্যাঁ, এই কোষগুলোর এই 4টে লেয়ারের উপরে যারা উপরে উঠতে পারে,
তারা হচ্ছে আনন্দময় কোষে বিরাজ করে, যারা হচ্ছে সাধু সন্তরা। হুম তারা নিজেদের দেহের মধ্যে নিজের মনটাকে রাখেন না, তারা সবসময় উপর মার্গে নিজেদেরকে নিয়ে যায়। হ্যাঁ, সেই জন্য তাদের শরীরে রোগ হোক যাই হোক, তারা ওই যন্ত্রণা তারা মানে বুঝতেই পারে না, কারণ তাদের মনটাকে শরীর থেকে বের করে সবসময় উপরে অবস্থান করে। ঠিক আছে, তাই এই আনন্দ ঘন মুহূর্তে আমরা একাধ সময় যাই, কিন্তু আমরা ননস্টপ ওখানে থাকতে পারি না। ঠিক আছে, আমরা কি থাকি, এই যে চারটে যে লেয়ার, এই চারটে লেয়ারের মধ্যেই থাকি। আর দেখুন এই চারটে লেয়ার ছাড়াই কিন্তু মানুষ হয় না। আপনি দেখুন, বডি, হুম তার সঙ্গে প্রাণ, তার সঙ্গে মন। মন থাকবেই, আপনার প্রাণ থাকলে তো হবে না, মন তো থাকবেই। হ্যাঁ, তার সঙ্গে হুম বিজ্ঞানময় কোষ। এবার বিজ্ঞানময় কোষ কিন্তু যেসব স্পেশাল চাইল্ড হয় তাদের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেবল থাকে না। তারা এই খাবারও খায় আবার ঝুলও খেয়ে নেয়। দেখবেন যা পারে তাই নিয়ে মুখে দিয়ে দেয়। কোনটা কি, এই যে আলাদা করার যে জ্ঞান বা আলাদা করার যে ব্যাপারটা, সেই ব্যাপারটা তাদের মধ্যে থাকে না। তারা বুঝতে পারে না, কারণ ওই চেতনাটা তাদের মধ্যে নেই। তারা কি আছে, তারা ওই অন্নময় প্রাণময় এবং মনোময় কোষের মধ্যেই তারা বিরাজ করে। ঠিক আছে, তার মন আছে, কিন্তু মনটা কি চিন্তা করছে সে নিজেও জানে না। ঠিক আছে, বুঝতে পারলেন? তো এই যে হ্যাঁ, প্রাণময় বুঝলাম। অন্নময় প্রাণময়, এই যে এগুলো, দাঁড়া, হুম, 5 প্রকার। হ্যাঁ, এই যে ঘটনাগুলো আমাদের এই পাস্ট লাইফের, যদি আমি পাস্ট লাইফের ঘটনা বলতে গিয়ে আমি এটা উল্লেখ করলাম। অর্থাৎ কোনো মানুষ ধরুন ক্যান্সারে আক্রান্ত হয়েছে, সে যদি চলে যায়, ওই বডিটাই নিয়ে যে চলে যায়, তার যে আহ ইহ জগতের যে বডিটা, সে বডিটা ছেড়ে দিল, কিন্তু তার যে প্রাণ, সে প্রাণটা গিয়ে আবার অন্য কোথাও, তার প্রাণ তার মন আর সমস্ত লেয়ার গুলো সে কিন্তু ট্রান্সফার হয়ে অন্য লাইফে নিয়ে চলে যায়, অন্য লাইফে নিয়ে চলে যায়। দেখবেন স্যার, আপনি হুম হুম খেয়াল করলে দেখবেন, চাণক্য বলে একটা বাচ্চা ছেলে আছে, সে এখন বড় হয়ে 14-15 বছর বয়স হয়ে গেছে, যাকে বলা হয় আহ হুম ইন্ডিয়ান হচ্ছে, মানে ভারতবর্ষের হচ্ছে গুগল, গুগল বয় হিসাবে যা বলা হয়, আপনি গুগলে সার্চিং করলে পেয়ে যাবেন। সে 2-3 বছর বয়স থেকে না, এমন কোনো প্রশ্ন নেই যে প্রশ্নের সে উত্তর জানে না, এমন কোনো প্রশ্ন নেই যে প্রশ্নের সে উত্তর জানে না, অথচ সে হয়তো চাষি পরিবারে জন্মগ্রহণ করেছে। আপনারা নিজেরাই দেখতে পারবেন, দেখবেন, সার্চিং করবেন, পেয়ে যাবেন। তা আপনার কি মনে হয়, এই সবকিছু ও এই জীবনে শিখেছে? মনে হয় স্যার সবকিছু এই জীবনে শিখেছে? এই জীবনে শেখেনি। তাহলে না কি, না। ওর যে চারটে লেয়ার, এই যে চারটে স্তর, ওই স্তরটাও কিন্তু আগে থেকে ট্রান্সফার হয়ে ও এই জীবনে নিয়ে চলে এসেছে। তাই এটা হুম প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই হয়। ওর যে পাস্ট লাইফের, ওর যে জ্ঞান, ওর যে জ্ঞান আহরণ করেছিল, সেই জ্ঞানের ভান্ডার, জ্ঞান, জ্ঞান যে ওর মধ্যে ছিল, সেই সমস্ত কিছু ওই লাইফেও ওর মধ্যে ট্রান্সফারে চলে এসেছে। ওর শুধু ফিজিক্যাল বডিটা ওই লাইফে হয়তো ওর পুড়িয়ে ধ্বংস করে দিয়েছে, মাটির সঙ্গে মিশে গেছে, পঞ্চতত্ত্ব পঞ্চভূত হয়তো মাটির সঙ্গে মিশে গেছে, কিন্তু বাকি যেগুলো সেগুলো কিন্তু ওর ট্রান্সফার হয়ে ওর এই জীবনে চলে এসেছে, ওর এই প্রাণটার সঙ্গে। হুম ঠিক আছে, ঠিক তেমনি আমাদের এই রোগ, যে যারা বদমাশ ব্যক্তি হয়, যারা শয়তান ব্যক্তি হয়, সমাজে কুলাঙ্গার হয়, যারা যারা শুধুই মানুষকে ঠকায়, তাদের এই কুলাঙ্গারের প্রবৃত্তি, তাদের এই ঠকানোর প্রবৃত্তি, তারা যখন দেহ রেখে দেয়, তাদের সঙ্গে সঙ্গে ওইগুলোও নিয়ে তারা ওই লাইফে স্থানান্তর হয়ে যায়, অন্য লাইফে তারা স্থানান্তর হয়ে যায়। এবারে আপনি কোনো এক জীবনে এসে ভাবছেন যে না, এবারে আমি ভালো কর্ম করব, কিন্তু আপনি যে ব্যাড কর্ম করে এসেছেন তার এফেক্ট তো আপনার এই লাইফে পড়ছে। হুম। আপনার জীবন তো আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে, আপনি তার থেকে রেহাই পাবেন কি করে? তখনই হচ্ছে এই পাস্ট লাইফ রেকি। বুঝতে পারলাম স্যার?
হুম তখনই এই ফার্স্ট লাইট রেকিটাকে আপনি ব্যবহার করবেন। তাতে করে কি হবে, আপনার যে পূর্ব জীবনের যে কর্মফল, পূর্ব জীবনের যে দুঃখ দুর্দশা, পূর্ব জীবনের যে রোগ, পূর্ব জীবনের যে শোক তাপ, পূর্ব জীবনের যে খারাপ কর্ম করে এসেছেন, তার এফেক্টটা কমে কমে গিয়ে আপনার এই বর্তমান জীবনটা, আমাদের মূল উদ্দেশ্য তো এই বর্তমান জীবনটাকে সুন্দর করা, এবং এই হুম জীবনটা যখন অতিবাহিত হয়ে যাবে, আগামী জীবন যখন আসবে, আমরা যখন পুনর্জীবন যখন লাভ করব, তখন সেই জীবনটাকেও আরো সুন্দর করে গড়ে তুলতে পারবো। সেটাই তো আমাদের লক্ষ্য। তা সেইটা হুম করতে গেলে আমাদের এই পাস্ট লাইফ রেকিটা আমরা যদি প্র্যাকটিস করি, তাহলে আমাদের সেটা আস্তে আস্তে হিলিং হতে সাহায্য করে। ঠিক আছে? এটা এটা আপনারা মাসে 3 বার 3 দিন করে করতে পারেন। ঠিক আছে? শুধু বলবেন ফার্স্ট লাইফ রেকি ফর মি, বলে চুপচাপ বসে থাকবেন। আপনার এনার্জি প্রবাহিত হতে শুরু করবে। এবং ফার্স্ট লাইফ রেকি, ওখানে বইতে লেখা আছে, দেখবেন কি কি বলতে হয়। ফার্স্ট লাইফ রেকি বলে আপনি কল্পনা করবেন, পাস্ট লাইফে আপনার কোনো ঘটনা প্রবাহ তো আপনি জানেন না, আপনার ওইসব নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না। আপনি বর্তমান জীবনটাকে নিয়ে সুন্দর সুন্দর চিন্তা ভাবনা করবেন, যে বর্তমান জীবনে আপনি সম্পূর্ণ সুস্থ, আপনি সব সময় মানুষের সেবার জন্য কাজে লেগে আছেন, আপনি প্রত্যেকের সঙ্গে হাসি খুশিতে সুন্দরভাবে আপনি ব্যবহার করছেন, আপনাকে সবাই প্রত্যেকে খুব মিস করছে, আপনি যেখানেই যাচ্ছেন একটা উজ্জ্বল চরিত্রময় মানে ব্যক্তি হিসাবে আপনার সেখানে মানে প্রেজেন্ট করছেন আপনি নিজেকে, আপনাকে সবাই দেখার জন্য হয়তো পাগল হয়ে উঠছে, আপনাকে সবাই এক ঝলক এক পলক হয়তো আপনাকে দেখতে চায়। এরকমই ভালো মন্দ ভালো ভালো যা কিছু আপনার, যেটা আপনি দেখতে চাইছেন নিজেকে, সেই রকমই কিছু কল্পনা করতে করতে আপনি এই হিলিংটা দিন, আপনার বর্তমান জীবনটা আস্তে আস্তে সুন্দর হয়ে উঠতে পারে। ঠিক আছে? রোগ ফোগ যা কিছু আছে, এসব থেকে আপনি শরীর থেকে বেরিয়ে আসুন, শুধু পবিত্র মনটাকে রেখে দিন, এবং আপনি জানেন আপনার মন সম্পূর্ণ সুস্থ, সম্পূর্ণ সুস্থ, সেখানে আপনার কোনো কিচ্ছু নেই। সেই পবিত্র মনকে নিয়েই আপনি সবসময় এই হিলিংটা করবেন, করলে আপনার সেইগুলো প্রভাব আস্তে আস্তে কেটে যাবে। ক্লিয়ার? হুম এবারে হচ্ছে ব্যালেন্স। এই ব্যালেন্স আর আরেকটা হচ্ছে, এখানে আছে চক্র ব্যালেন্স, আরেকটা হচ্ছে চক্র ব্যালেন্স। এই হুম চক্র ব্যালেন্সটা আমি আপনাদের আহ এতে দেখিয়েছিলাম না? চক্র ব্যালেন্সটা আমি কি হোলি ফায়ারে শিখেছিলাম আপনাদের, না ক্রিস্টাল লেখিতে না, শিখেছিলাম? শেখায়নি? এখানে তাপসীদি কিন্তু এখন টিচার, কিন্তু ভুলে গেলে চলবে না, তাপসীদি কিন্তু এখন হোলি ফায়ার টিচার। সুশীলা, সুস্মিতা দি, হুম। আহ, আপনাদের কোনো প্রশ্ন থাকলে কিন্তু তাপসীদিকেও করতে পারেন, উনি এখন কিন্তু টিচার। হুম, দেখুন, এখানে চক্র ব্যালেন্সিং যখন করবেন না, আমি শিখিয়েছিলাম, আমি দেখবেন ক্রিস্টাল লিখিতে শিখিয়েছিলাম আপনাদের। হ্যাঁ, একটা হাত, যে ক্রিস্টালটা কোনো হাত ঘুমাচ্ছে আপনি একদম। আজ্ঞা চক্রে রেখে, মূলাধার চক্র থেকে আস্তে আস্তে ব্যালেন্স 3 মিনিট করে রেখে রেখে উপরের হ্যাঁ দিকে হ্যাঁ আসতে হ্যাঁ, এটা হ্যাঁ, এখন মনে পড়েছে, মনে পড়েছে। মনে পড়েছে না? ক্রিস্টাল এখানে লিখেছে। চক্র হ্যাঁ ব্যালেন্সিংটা ক্রিস্টাল ছিল। সেম, এখানে হুম সেম চক্র ব্যালেন্সিং। ঠিক আছে? এখানে কুণ্ডলিনী রেখি দিয়েও আপনি চক্র ব্যালেন্সিং করতে পারেন। কুণ্ডলিনী রেখি প্রবাহিত হও বলে একটা হাত এরকমই কপালে রাখবেন, আর একটা হাত, যে কোনো হাত, আর একটা হাত আপনি আপনার প্রাইভেট পার্টস এর প্রথমে রাখবেন, ওখানে 3 মিনিট রাখার পরে তারপরে আপনি স্বাধিষ্ঠান চক্র, মণিপুর চক্র, অনাহত চক্র, বিশুদ্ধ চক্র রাখার পরে ব্যালেন্স হয়ে যাবে, অটোমেটিক ব্যালেন্স হয়ে যাবে। হ্যাঁ, তারপরে হুম নিজে যদি কোনো পুতুলের উপর দিয়ে করেন, বলবেন আমার 7টা চক্র সম্পূর্ণ ব্যালেন্স হয়ে গেল, ব্যালেন্স হয়ে গেল, ব্যালেন্স হয়ে গেল, ব্যালেন্স হয়ে গেল, তাই হলো, তাই হলো, তাই হলো। এবং কল্পনা করুন আপনার সারা শরীর, সমস্ত এনার্জি সম্পূর্ণভাবে সমানভাবে পরিলক্ষিত হচ্ছে, অর্থাৎ দেখা যাচ্ছে।
ক্লিয়ার? হুম। এটা হচ্ছে চক্র ব্যালেন্সিং। এবারে আপনাদের হচ্ছে অ্যাটুনমেন্ট দেবো, তারপরে অ্যাটুনমেন্ট কিভাবে করবেন সেটা আমি শেখাবো। ঠিক আছে? হুম। ঠিক আছে, চলুন আমাদের কুণ্ডলিনী রেকির 3rd ডিগ্রির অ্যাটুনমেন্ট নিয়ে নেবো। নিয়ে 30 মিনিট টোটাল টাইম লাগবে। অ্যাটুনমেন্ট নিয়ে নেওয়ার পরে তারপরে আমরা কিভাবে অ্যাটুনমেন্ট দিতে হয়, অ্যাটুনমেন্ট পাস করতে হয় সেটা আমরা শিখবো। ঠিক আছে? হুম। কেউ যদি ব্রেক নেয়, ব্রেক নিয়ে নাও, একটুখানি ব্রেক নিয়ে নিন, নাকি শুরু করব? যদি শুরু করতে বলেন শুরু করে দেবো। আধ ঘন্টা টাইম লাগবে দেখুন। কেউ আচ্ছা যদি ঠিক এক বাথরুমে আছে যান মিনিট চলে দাদা, যেতে এক পারেন। মিনিট। না, এক হ্যাঁ হ্যাঁ, মিনিট, এক মিনিট। চলে যান চলে যান, বাথরুম টাথরুম গেলে চলে যান। হ্যাঁ, তাহলে আমি 10-এ শুরু করবো, 10টা 10-এ। আপনাদের 3rd ডিগ্রি অ্যাটুনমেন্ট সম্পন্ন হয়েছে। আপনারা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যান। আপনাদের 2 হাত হাতে হাতে বসে স্বাভাবিক হয়ে যান। এবারে আহ আপনাদের কারোর কোনো অভিজ্ঞতা যদি শেয়ার করার থাকে করতে পারেন, মাইক অন করে নিয়ে। এবারে কুণ্ডলিনী রেকির কিভাবে অ্যাটুনমেন্ট পাস করবেন সেটা শেখাবো আপনাদের। তারপর যদি মাথা হচ্ছে, আচ্ছা। এবারে কুণ্ডলিনী রেকির অ্যাটুনমেন্ট কিভাবে পাস করবেন সেটা একটুখানি যদি আপনাদের। হাউ টু পাস অন কুণ্ডলিনী রেকি 1 to 3, মানে 1st ডিগ্রি, 2nd ডিগ্রি এবং 3rd ডিগ্রি। এই কুণ্ডলিনী রেকির 1st, 2nd, 3rd ডিগ্রির অ্যাটুনমেন্ট কিভাবে আপনারা দেবেন। ঠিক আছে? প্রথমত বলে রাখি, কুণ্ডলিনী রেকি যাকে তাকে ধরে ধরে অ্যাটুনমেন্ট দেবেন না। ঠিক আছে? এটা হচ্ছে হাইয়েস্ট এনার্জি। সে এনার্জি যদি রেকি চ্যানেল না হয় সে সহ্য করতে পারবে না। হ্যাঁ, উল্টে আপনি তার কাছে বকাঝকা খেয়ে যাবেন, বা সে দোষারোপ করতে শুরু করে দেবে। ঠিক আছে? দোষারোপ করতে শুরু করবে, বলবে তুই কি করে দিয়েছিস, আমার পেশেন্ট ভালো ছিল, উল্টে আরো শরীর খারাপ হয়ে গিয়ে বিছানায় পড়ে গেছে। ঠিক আছে? সুতরাং যাকে তাকে ধরে ধরে কুণ্ডলিনী রেকির অ্যাটুনমেন্ট দেবেন না। যাদের রেকি ব্যাকগ্রাউন্ড আছে, যাদের রেকি ব্যাকগ্রাউন্ড আছে, রেকি 1st ডিগ্রি 2nd ডিগ্রি পর্যন্ত শিখেছে, প্র্যাকটিস করে, তাদেরকেই কুণ্ডলিনী রেকির অ্যাটুনমেন্ট দেবেন। আদারওয়াইজ এখানে মাস্টার কুতুমি সেরকম ভাবে কিছু বলে যাননি হয়তো। মাস্টার কুতুমি কাকে অ্যাটুনমেন্ট দিতে হবে, কাকে এ করতে হবে সেসব বলে দেননি। উনি সবাইকে অ্যাটুনমেন্ট দেওয়ার কথা বলে গেছেন, দিতে পারেন। কিন্তু এখানে তো মাস্টার কুতুমি তো হয়তো অত কিছু ভাবেনি হয়তো, যে এতটা সাইড এফেক্ট হয়, লুজ মোশন হয়, ইমোশনাল প্রবলেম এসে গেলে সে 1 সপ্তাহের মতো কাঁদতে শুরু করবে, বা প্রবলেম, বিভিন্ন রকম প্রবলেম দেখা দেয়। ঠিক আছে? সুতরাং আহ সেগুলো হচ্ছে ভেবেচিন্তে অ্যাটুনমেন্ট দিতে হয় এখানে। ঠিক আছে? তো আপনারা শিখে নিচ্ছেন নিন, কিন্তু যারা রেকি জানে একমাত্র তাদেরকে আপনারা অ্যাটুনমেন্ট দেবেন। কিভাবে অ্যাটুনমেন্ট দেবেন দেখুন, এক্সাম্পল অফ দ্য অ্যাটুনমেন্ট দেখতে পাচ্ছেন এখানে, এক্সাম্পল অফ দ্য অ্যাটুনমেন্ট দেখতে পাচ্ছেন। কি করবেন? টু ইয়োর হায়ার সেলফ, টু ইয়োর হায়ার সেলফ। হ্যাঁ, এখানে যখন বলবেন
টু ইয়োরটা মানে আপনার, মানে যেখানে আপনি যখন নিজে অন্য কাউকে দেবেন সেখানে ইয়োরের জায়গায় মাই আসবে, ঠিক আছে? টু মাই হায়ার সেলফ, টু মাই হায়ার সেলফ, আই আস্ক দ্যাট, এটা বলবেন আই আস্ক দ্যাট নেম অর নেমস, মানে একজনকে দিলে একজনের নাম, যদি দু চারজনকে পরপর দেন বা 10 জনকে দেন প্রত্যেকের নাম পরপর বলে যেতে হবে। মেবি অ্যাটুনড ইন কুণ্ডলিনী রেকি, ওয়ান হোক ওয়ান, টু হলে টু, থ্রি হলে থ্রি, এইটা বলতে হবে। বুঝতে পারলেন? বুঝতে পারলেন? এবারে আপনি তার আগে প্রার্থনা করে নেবেন। হ্যাঁ, হে মাস্টার কুথুমি, আপনি আমার সামনে এসে উপস্থিত হন। হে মাস্টার উম, ওলে ওলে মিস্টার ওলে গ্যাব্রিয়েলসন, আপনারা আমার সামনে এসে উপস্থিত হন। আমি অমুক অমুক ব্যক্তিকে আমি কুণ্ডলিনী রেখি ওয়ান বা টু বা থ্রি যেটাই দেবেন, হ্যাঁ, আমি অ্যাটুনমেন্ট দিতে যাচ্ছি। আপনারা এখানে উপস্থিত থেকে আপনারা সাহায্য করুন, কারণ আপনারাই সর্বশক্তিমান, আমি নিমিত্ত মাত্র। ঠিক আছে? এটা বলে তারপরে অ্যাটুনমেন্ট প্রসেস স্টার্ট করবেন। এবং ফার্স্ট ডিগ্রির অ্যাটুনমেন্ট দেওয়ার পরে অবশ্যই 5 থেকে 10 দিন গ্যাপ দেবেন। 5 থেকে 10 দিন গ্যাপ না দিয়ে সেকেন্ড ডিগ্রির অ্যাটুনমেন্ট দেবেন না, তাহলে সে তার বডি কিন্তু কোলাপস করে যেতে পারে, তার প্রবলেম হতে পারে, আপনারা নিজেই বুঝতে পারছেন। হুম। তো সেক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন অবশ্যই করবেন। পরপর 2 দিন অ্যাটুনমেন্ট দেবেন না, ঠিক আছে? একটা একটা অ্যাটুনমেন্ট দেওয়ার পরে 5 থেকে 10 দিন পরে আর একটা সেকেন্ড ডিগ্রির অ্যাটুনমেন্ট দেবেন। সেই সেকেন্ড ডিগ্রি প্র্যাকটিস করার আরো 5-10 দিন পরে থার্ড ডিগ্রি অ্যাটুনমেন্ট দেবেন। অর্থাৎ 3টে ডিগ্রি দিতে গেলে মোটামুটি 1 মাস লেগে যায়, কিংবা যদি 5-6 দিন পরে পরেও দেন মোটামুটি 15 দিন লেগে যায়। ঠিক আছে? আর এখানে কিন্তু আমি বারবার বলছি, যারা রেকি জানে না তাদেরকে চট করে কুণ্ডলিনীর রেকির এনার্জি দেবেন না। সেক্ষেত্রে এতে বিপরীত হলে তার দায় কিন্তু আপনার। ঠিক আছে? এবারে 1 2 3 আপনারা বলবেন, তাহলে কি বলবেন? এখানে আমার এই ক্লাসের তো রেকর্ডটা পেয়ে যাবেন, এই রেকর্ডটা দেখে দেখে আপনারা খাতায় টুকেও নিতে পারেন। তাহলে কি বলবেন? প্রথমে মিস্টার ওলে গ্যাব্রিয়েলসন এবং মাস্টার কুতুমিকে আহ্বান জানাবেন এবং বলবেন, আপনারা, আমি অমুক অমুক ব্যক্তিকে অ্যাটেন্ডমেন্ট দিতে যাচ্ছি, আপনারা এখানে উপস্থিত থেকে আপনারা আমাকে সাহায্য করুন। হ্যাঁ, তারপরে বলবেন টু মাই হায়ার সেলফ আই আস্ক দ্যাট, এটা ইংলিশেই বলবেন, বাংলায় বলবেন না। টু মাই হায়ার সেলফ আই আস্ক দ্যাট, এখানে আই আস্ক দ্যাট মানেটাই হচ্ছে যে ওলে গ্যাব্রিয়েলসন বা আমার যারা হায়ার সেলফ আছে তাদের থেকে আমি অনুমতি নিয়ে, হ্যাঁ, বা তাদের অনুমতি সাপেক্ষে, ঠিক আছে, এই এই কথাটার মানেটা হচ্ছে এটাই কিন্তু। ঠিক আছে? আই আস্ক দ্যাট, হ্যাঁ, নেম অর নেমস, মানে অমুক ব্যক্তির অমুক অমুক অমুক, এখানে এই আস্ক দ্যাট আর অন্য কিছু মানে করতে যাবেন না। ঠিক আছে? এর মানেটা হচ্ছে, মিনিংটাই ওই দিকটাই। ঠিক আছে? নেম অর নেমস, নাম মে বি অ্যাটিউনড ইন কুণ্ডলিনী রেকি, ওয়ান, টু হলে টু, থ্রি হলে থ্রি। ঠিক আছে? বলে 30 মিনিট, মিনিমাম 30 মিনিট, এই অ্যাটেনমেন্ট দিতে টাইম লাগে মিনিমাম 30 মিনিট, চুপচাপ বসে থাকবেন। ঠিক আছে? এবং অ্যাটেনমেন্ট অন্যজনকে যখন দেবেন নিজেকেও দিয়ে দেবেন। ঠিক আছে? নিজেকেও নিজের নামটাও দিয়ে দেবেন। যখন কুণ্ডলিনী প্র্যাকটিস করবেন না, এনার্জি কম ফিল করবেন, তখন নিজেকেও এইরকম প্রসেস করে আপনি অ্যাটেনমেন্ট দিতে পারেন। এরকমই অ্যাটেনমেন্ট দিয়ে আবার নিজেকে চার্জ করে নিতে পারেন। ঠিক আছে? করে নিয়ে আপনি 30 মিনিট বসে থাকবেন, চুপচাপ একই রকম ভাবে বসে থাকবেন, যেভাবে অ্যাটেনমেন্ট হওয়ার কথা সেইভাবেই অটোমেটিক্যালি আপনারা এনার্জি পেতে থাকবেন, বা আপনি যাদেরকে দেবেন সে এনার্জি পেতে থাকবে। মাস্টার কুতুমি সে এনার্জি দিয়ে দেবেন। ঠিক আছে? আপনাদের আর কোনো কাজ নেই, শুধু ওইটুকু বলে চুপচাপ বসে থাকা। ঠিক আছে? 25 থেকে 30 মিনিট বসে থাকবেন। 25-30 মিনিট পরে তারপরে তারপরে ফিরে আসবেন, এসে বলবেন যে আপনাদের অ্যাটেনমেন্ট সম্পন্ন হয়েছে, আপনারা স্বাভাবিক হয়ে যান। ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যান, হাতে হাতে হাত ঘষে মুখে চোখে ঘষে নিন। ঠিক আছে? এটাই হচ্ছে অ্যাটেনমেন্ট প্রসেস।
1 2 3। এবারে আপনি অ্যাটুনমেন্ট ডিস্টেন্সেও দিতে পারবেন। ও, যেটা আমি আপনাদের এখন ডিস্টেন্সে দিলাম, আপনি সামনে থেকেও দিতে পারবেন, ডিস্টেন্সেও দিতে পারবেন। সামনে থেকে ডিস্টেন্সে একই প্রসেস, আপনার সামনে থেকে দিলেও আপনি পাশে বসেই আপনি দেবেন, তার কাঁধে হাত রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, অ্যাটুনমেন্ট সবসময় দেবেন পাশে বসেই। ঠিক আছে, কিংবা সে ডিস্টেন্সে যে খুশি সেখানে খুশি তাকে আপনি দিতে পারেন। এবারে আপনি টাইম ক্যালকুলেশন করে আপনি যে কোনো ব্যক্তিকে ডিস্টেন্স অ্যাটুনমেন্ট দিতে পারবেন। অর্থাৎ ধরুন সুশীলবাবু বলল, স্যার আমি এই 5 তারিখে এই রাত 9টার সময় আমি ক্লাসে উপস্থিত থাকবো না, আমি 10 তারিখে অ্যাটুনমেন্ট নেবো, 10 তারিখে আপনি আমাকে অ্যাটুনমেন্টটা দিয়ে দেবেন। আপনি সেই 10 তারিখে হয়তো সকাল 10টায় উনি অ্যাটুনমেন্ট নেবেন। ঠিক আছে, আপনি ওই সকাল 10টার ওই সুশীল হেমব্রমের অ্যাটুনমেন্ট আপনি এখন থেকে প্রোগ্রামিং করে রেখে দিতে পারেন। ঠিক আছে, এবারে শুধু আপনি বলে দেবেন যে সুশীলবাবু আপনি অমুক টাইমের অমুক জায়গায় অমুক সময়ে আপনি বসে যাবেন, আপনার অ্যাটুনমেন্ট শুরু হয়ে যাবে। ঠিক আছে, কিভাবে করবেন? টু ইয়োর হায়ার সেলফ, এখানে মাইলি বলবেন, টু মাই হায়ার সেলফ। দেখুন এক্সাম্পল অফ ডিস্টেন্স অ্যাটুনমেন্ট এখানে লেখা আছে। ঠিক আছে, 13 নম্বর পেজে। আই আস্ক দ্যাট, হুম আই আস্ক দ্যাট নেম অর নেমস, নাম বলবেন। অ্যাট অ্যাড্রেস, ধরুন অ্যাড্রেস মানে পুরো অ্যাড্রেস বলার দরকার নেই, ধরুন সুশীল হেমব্রম থাকে বাঁকুড়া। ঠিক আছে, বাঁকুড়া তো হুম স্যার আপনার? হ্যাঁ, বাঁকুড়া। হ্যাঁ, বলবেন টু টু মাই হায়ার সেলফ আই আস্ক দ্যাট, ধরুন সুশীল হেমব্রম, সুশীল হেমব্রম অ্যাট বাঁকুড়া, অ্যাট বাঁকুড়া, পুরো অ্যাড্রেস বলার দরকার নেই, বাঁকুড়া, মে বি অ্যাটুনড অ্যাট টাইম 10 AM, ধরুন সকাল 10টা, বা 10 PM, তখন 10 PM বলবেন বা 10 AM বলবেন, 10 AM অন ডেট, ডেট বলবেন ধরুন 10 তারিখে নেবে, 10 তারিখে বললেন হুম 10 মার্চ 2026। ঠিক আছে, ইন দি ইন হিজ অথবা হার, হ্যাঁ, মহিলা হলে হিজ হার কোথায় বসবে আপনারা তো জানেন, হিজ বা হার হুম টাইম জোন ইন কুণ্ডলিনী রেখি লেভেল 1 2 3, যেটা অ্যাটুনমেন্ট সেটা অ্যাটুনমেন্ট বলে দেবেন, বলে দিয়ে আপনি চুপচাপ কিছুক্ষণ বসে থেকে আপনি উঠে যাবেন। ওর ওই ডেটে ওই টাইমে ওই জায়গায় ওই ব্যক্তির অ্যাটুনমেন্ট হয়ে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার স্যার? হ্যাঁ, এবং ঠিক আছে। মাস্টার কুতুমি মাস্টার ওলে গ্যাব্রিয়েলসনকে অবশ্যই ডেকে নেবেন, ডেকে নিয়ে বলে দেবেন। ঠিক আছে, এবং হুম সব সময় আরেকটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, যখনই আপনারা অ্যাটুনমেন্ট কাউকে দিতে যাবেন, কিংবা আপনি যখন নিজেকে অ্যাটুনমেন্ট নেবেন বা এই যে করতে যাবেন, তার আগে 3 থেকে 4 মিনিট নিজে আগে মেডিটেশন করে নেবেন। নিজের সমস্ত চেতনা নিজের শ্বাস প্রশ্বাসের মধ্যে নিয়ে আসবেন, শ্বাস প্রশ্বাসের মধ্যে নিয়ে এসে নিজের মনটাকে ধীর স্থির করবেন, করে তারপর মিস্টার ওলে গ্যাব্রিয়েলসন এবং মাস্টার কুতুমিকে ডাকবেন, ডেকে তাদেরকে বলবেন যে আমি অ্যাটুনমেন্ট দিতে যাচ্ছি, আপনারা সাহায্য করুন, করে তারপরে এইটা বলবেন। ঠিক আছে, বলে তারপরে উঠে যাবেন। ঠিক আছে, এইভাবে আপনি হুম টাইম প্রোগ্রাম করে আপনি অ্যাটুনমেন্ট দিতে পারবেন এবং যে কোনো ব্যক্তিকে অ্যাটুনমেন্ট দিতে পারবেন। এবারে ধরুন আমি আমার এই ঘড়িটাকে অ্যাটুনমেন্ট দেবো। ঠিক আছে, আপনি যে কোনো বস্তুকেও অ্যাটুনমেন্ট দিতে পারেন। ওই বস্তু কি করবে, ও আপনাকে তখন কুণ্ডলিনী এনার্জি ও আপনাকে সাপ্লাই দিতে থাকবে। ধরুন এবারে এই বস্তুকে আমি অ্যাটুনমেন্ট দেবো, কিভাবে দেবো? এই ঘড়িটাকে নিয়ে আমি আমার বাঁ হাতের উপরে রাখবো ঘড়িটাকে। ঠিক আছে, রেখে ডান হাত দিয়ে এরকম চাপা দেবো, চাপা দিয়ে বলবো টু মাই হায়ার সেলফ, হ্যাঁ, আই আস্ক দ্যাট, তারপরে নেম অর নেমস এর জায়গায় এইখানটা বলবেন আমার ঘড়ি, বা মাই ঘড়ি বা মাই ওয়াচ অ্যাট, মাই ওয়াচ অ্যাট বলতে হবে না, মে বি অ্যাটুন 10 কুণ্ডলী রেকি 1। বুঝতে পারলেন? তারপর 2, তারপর 3, যেটা অ্যাটুনমেন্ট দিতে চাইছেন সেটা দেবেন। তবে 1 এর পরে 2, 2 এর পরে 3। এবারে প্রশ্ন হচ্ছে, ঘড়ি বা কোনো জড় বস্তুকে অ্যাটুনমেন্ট কেন দেবেন? হ্যাঁ, ধরুন আমার হাতের আংটি, এই আংটিকে যদি আমি কুণ্ডলিনী এনার্জি দিয়ে অ্যাটুনমেন্ট দিই, একে যদি আমি দীক্ষা দিই,
তখন কি করবে, ওই কুণ্ডলিনী এনার্জিটাকে ও নিজের মধ্যে স্টোর করে নেবে। স্টোর করে নিয়ে ও আপনাকে ওই এনার্জি দিতে থাকবে, কুণ্ডলিনী এনার্জি দিতে থাকবে। বুঝতে পারলেন? আপনার হিলিং আরো বুস্ট হবে, সাহায্য করবে। আপনি যে জায়গায় থাকবেন সব সময় আপনি ওই এনার্জির মধ্যে থাকবেন, এনার্জি আপনার সঙ্গে থাকবে। বুঝতে পারলেন? অর্থাৎ এই ঘড়িটার যে আমি পরে আছি, আমি যদি কুণ্ডলিনী এনার্জির যদি আমি করি, একে অ্যাটুনমেন্ট দিয়ে দিই, ওই ঘড়ি ও কুণ্ডলিনী এনার্জি সবসময় আমাকে প্রবাহ করতে থাকবে। ঠিক আছে? এবারে মোবাইলে তো আমরা তো অনেক কিছু দেখি, খবর দেখি, হ্যান ত্যান তো যা কিছু দেখি, বিভিন্ন জনের সঙ্গে ঝগড়া, নেগেটিভ কথাবার্তা, হ্যান ত্যান সবকিছু করি। তো এই মোবাইল ফোনটা কি করে, হচ্ছে সব থেকে বেশি নেগেটিভ এনার্জি বহন করে। মোবাইল ফোন সব থেকে বেশি নেগেটিভ এনার্জি বহন করে, অ্যাবজর্ব করে এবং স্প্রেড করে। সব থেকে বেশি হচ্ছে মোবাইল ফোন। এই মোবাইল ফোনকে যদি আপনি কুণ্ডলিনী এনার্জি দিয়ে অ্যাটুনমেন্ট করে দেন, ওই ও কি করবে, ওই নেগেটিভ এনার্জি ধারে কাছে আপনাকে ঘেঁষতে দেবে না। ও কি করবে, ও আপনাকে সবসময় ওই কুণ্ডলিনী এনার্জি সবসময় আপনাকে দিতে থাকবে, প্রবাহ করতে থাকবে। হ্যাঁ, এবারে প্রশ্ন হচ্ছে, এই অ্যাটুনমেন্ট তো আপনি করে দিলেন, ওই এনার্জিটা কতদিন রাখবেন নিজের মধ্যে স্টোর করে? একদিন বা দুদিন, তারপর আর থাকবে না, তারপরে আবার দেবেন। ঠিক 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 আছে। 5 থেকে 10 মিনিট। এখানে 5-10 মিনিটও বলেনি, 40 সেকেন্ড মনে হচ্ছে বলেছে। দাঁড়ান, বলছি দাঁড়ান। That is a official example version, but personally I use my intention to either make a attunement available for the whole day, পুরো ডে, so the recipient can call it in at their convenience or more than once if they desire, or just make it available when they call it in. You can also release more than one attunement to the same person at the same time, but মানে একটা বস্তুকে আপনি একজন ব্যক্তির জন্যই একবারই অ্যাটুনমেন্ট দিতে পারবেন। বাট প্লিজ রিমাইন্ড দ্য রিসিভেন্ট টু অ্যালো দ্য টাইম বিটুইন দ্য অ্যাটুনমেন্টস। রেকমেন্ডেড দ্যাট চিলড্রেন শুড বি এ মিনিমাম অফ 8 ইয়ার্স। আচ্ছা, 8 বছরের নিচে কোনো বাচ্চাকে কুণ্ডলিনী রেকির অ্যাটুনমেন্ট দেওয়া যাবে না। কুণ্ডলিনী রেকি অ্যাটুনমেন্ট 8 বছরের উপরের বাচ্চাদের দিতে হয়। ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবেন। 8 বছরের নিচের বাচ্চাদের কুণ্ডলিনী এনার্জি যদি দিয়ে দেন, সে কিন্তু অসুস্থ হয়ে পড়বে, তার দায় কিন্তু আপনার। এখানে লিখে দিয়েছে, লিখে দিন। ইট ইজ রেকমেন্ডেড দ্যাট চিলড্রেন শুড বি a minimum of 8 years old before attuning them to Kundalini Reiki, and please ensure that you get the consent of their parent of guardians. তার প্যারেন্টকে অবশ্যই জানিয়ে তবে তাকে অ্যাটুনমেন্ট দেবেন। ঠিক আছে? এবারে আপনি এই যে বস্তুটাকে আপনি যে অ্যাটুনমেন্ট দেবেন, এই বস্তুটা আপনি 1 থেকে 2 মিনিট অ্যাটুনমেন্ট দিলেই মোটামুটি নিয়ে নেবে। ঠিক আছে? এখানটা যা মনে হচ্ছে ছিল, সময়টা লেখা ছিল, সময়টা কোথায় লেখা আছে? ও এই তো, অ্যাটুনিং অবজেক্ট, crystal trees, other objects can be open to the Reiki energy. You can, for examples, open the price. আপনি তাপসী তো ক্রিস্টাল টি কিনেছেন, ক্রিস্টাল টিকে অ্যাটুনমেন্ট দিতে পারেন। ঠিক আছে? হ্যাঁ, এই দেখুন, আফটার অ্যাপ্রক্সিমেটলি 30 সেকেন্ড দ্য প্রসেস ইজ কমপ্লিট। 30 সেকেন্ড! এত কম সেকেন্ডে আফটার এগুলো হয়ে যাচ্ছে। বুঝতে পারলেন? হ্যাঁ, 30 সেকেন্ড বলে, কিন্তু এনার্জি আরো একটু বেশি যদি নেয়, বেশি করে দিবেন। 1-1.5 মিনিট যদি এনার্জি নেয়, এনার্জি যতক্ষণ থাকবেন দেবেন। ঠিক আছে? যত ক্রিস্টাল আছে, ক্রিস্টাল গুলোকে আপনি কুণ্ডলিনী রেকির অ্যাটুনমেন্ট দিয়ে দেবেন। দিয়ে দিলে ও আপনাকে এনার্জি দিতে থাকবে। ক্লিয়ার? কারোর কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করুন। স্যার ওই চিপস, স্যার ওই হ্যাঁ, চিপস গুলা দেওয়া যাবে? আমার যে চিপস গুলো নিয়েছি, চিপস গুলো কেন যে এমনি চিপস গুলো নিয়েছি, হ্যাঁ হ্যাঁ, চিপস গুলো এমনি প্রোগ্রামিং করে রাখেননি? রেকি প্রোগ্রামিং করে রাখেননি? রেখে করে দিত। ওটা তো করেছিলাম, কিন্তু চার্জ তো আর দেওয়া হচ্ছে না, মানে সব দিন দিতে পারছি না তো। ওই জন্য বলছি যদি কদিন পর পর দেন, কদিন পর পর দেন।
অনেক দিন, অনেক অনেক সময় অনেক গ্যাপ হয়ে যায় আর কি। ঠিক আছে, আপনার শরীর কিন্তু আগের থেকে অনেক বেটার দেন ভালো হয়ে গেছে। হুম, কি মনে হচ্ছে আপনার, কি আগের থেকে মানে বেটার দেন ভালো কন্ডিশনে চলে হ্যাঁ যায়নি? হ্যাঁ হ্যাঁ। ও ভালো আছে, ও আমার ওই মেরুদণ্ডটা একটু, ওইটা একটু সামান্য অসুবিধা যতক্ষণ আছে, না নাহলে স্যার, ঠিক আছে। যতক্ষণ না কিডনি হুম পুরোপুরি রিকভার করছে মেরুদণ্ডের ওই ব্যথাটা যাবে না তো হুম স্যার। হুম কিডনি রিকভার আপনার আপনার ট্যারোটে কি দেখেছে 2026-এর মধ্যে একটা আহ, অনেকটা সম্ভাবনা আছে, মানে আপনার ইউরিন হুম বের হওয়ার, এবং 4% হুম। না 5%-এ নেমে আসবে আপনার ওই ইয়ে মনে হয়, কি বলে ওই ক্রিয়েটিন, ক্রিয়েটিন, ক্রিয়েটিনিন, ক্রিয়েটিনিন, তাই তো? সেটা ক্রিয়েটিন। দেখিয়েছে না? হুম ট্যারোটে হুম। ট্যারোটে দেখিয়েছে না? হ্যাঁ মানে ইউনিভার্স আপনার কিন্তু, আপনি যে প্রসেসে চলছেন সেই প্রসেসটা যদি চালু রাখেন হুম তবে হবে। প্রসেস যদি ব্রেকডাউন করেন হবে না কিন্তু, হুম তখন আবার অন্য কিছু দেখিয়ে ফেলবে। হুম মানে এইভাবে আপনাকে হিলিং হুম করে যেতে হবে। হ্যাঁ, এবং হুম আপনি নিজেও বুঝতে পারছেন স্যার, আপনি পুরো বিছানায় ছিলেন, সেই জায়গা থেকে আপনি এই জায়গায় এসেছেন। হুম হ্যাঁ, তো এখন হুম আবার কুণ্ডলিনী রেখি ব্যবহার করছেন, কুণ্ডলিনী রেখি দ্বারা মানে আপনার বিশাল ভালো কাজ দেবে, আপনি নিজেই বুঝতে পারবেন। হুম। এই 2026 তো আমি আপনাকে প্রথম দিনেই বলেছি, 2026 শুধু আপনার, আপনার জন্য শুভ থ্যাংক কিছু ইউ। নিয়ে আসছে, শুভ কিছু নিয়ে আসছে আপনার জন্য। এখন আর কোন রকম কোনো প্রবলেম হয় না তো, মানে ডায়ালিসিস টায়ালিসিস করতে গেলে না না ডাক্তার কিছু বলছে না? ডাক্তার বলছে না যে তোমার তো আগে এরকম হতো না, এখন কি কি করছো, কোনো কিছু করছো টরছো, এরকম কিছু গল্প টল্প শোনায় না না আগে তো? না, সেরকম না। এখন ডাক্তার তো সব দিন থাকে না, তো ডাক্তার তো এমনি দিন দেখে, ওখানে তো শুধু টেকনিশিয়ান থাকে টেকনিশিয়ান থাকে না? ওখানে। আর এমনি এমনি হ্যাঁ ডাক্তারের চেকআপে যাচ্ছেন, ডাক্তারের চেকআপে যাচ্ছেন, ডাক্তার কি বলছে? হ্যাঁ হ্যাঁ। ডাক্তার ওই মাসে বা 2 মাসে, 1 মাস তো 2 মাসের একবার দেখানো হয়। হ্যাঁ, কি কি বলছে ডাক্তার, কি বলছে? হ্যাঁ, ডাক্তার সাথে বলতে এরকম চালিয়ে যান, কোনো অসুবিধা নেই আর কি। মানে ওষুধপত্র কিছু চলছে না তো? না, ওই ওষুধ, ওষুধ ডাক্তারের কাছে গেলে লিখবেই, কিছু ওষুধ লিখবে, হ্যাঁ, ও তবে আগের লেখেই। থেকে কমেছে। হ্যাঁ 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 হ্যাঁ। আপনি শুধু ডায়ালিসিস করছেন এবং নর্মাল লাইফ আপনি ইয়ে করছেন, কাটাচ্ছেন নর্মাল লাইফ। হুম হুম। আগের থেকে ইউরিনের বেগ টেগ আসে কিছু না, একদম আসছে না, এখনো না আসছে না, না? কো- কোনো সময় ওই 1-2 ফোঁটা হয় আর কি, সামান্য, ওই চোখের জলের মতো কোনো সময় সামান্য একটু হয়ে গেল হয়তো। মানে আপনার পুরোটা মনে হচ্ছে বলতে নেই, আস্তে আস্তে ও আবার হুম প্রাণ সঞ্চার হচ্ছে, হুম প্রাণ সঞ্চার হচ্ছে। যেটা শুকিয়ে গেছিল প্রাণ সঞ্চার করছে। হুম হুম। বলুন, কুণ্ডলীর রেকি সম্পর্কে আর কারোর কোনো প্রশ্ন থাকলে বলুন। তপস্বী দি, সুস্মিতা দি, বলুন। হ্যাঁ স্যার। স্যার ওই যে যখন ওটা আহ্বান করে বসবো, বসার পর তারপরে টু মাই হায়ার সেলফ আই আস্ক দ্যাট বলে যে নামগুলো একদম পুরো থাকবে। লেখা আছে দিদি দিদি, কিচ্ছু না, আপনি এই বইটা খুলবেন, খুলে দেখে দেখে বলে দেবেন। এই দেখুন, এটা বাংলা পড় বলবেন না, হ্যাঁ, এটা ইংলিশে, ইংলিশটা দেখে দেখে বলবেন। এই দেখুন, 13 নম্বর পেজে এক্সাম্পল অফ দা অ্যাটুনমেন্ট, এই টু ইয়োর জায়গাটা মাই বসিয়ে দেবেন শুধু, ঠিক আছে? টু মাই হায়ার সেলফ আই আস্ক দ্যাট উমুক উমুক উমুক, যে ব্যক্তি দেবেন, মে বি অ্যাটিউনড ইন কুণ্ডলিনী রেকি। এবারে ওয়ান, ফার্স্ট ডিগ্রি দিলে 1 বলবেন, সেকেন্ড ডিগ্রি দিলে 2 বলবেন, থার্ড ডিগ্রি দিলেন 3 বলবেন। ক্লিয়ার? হ্যাঁ, এটা হচ্ছে অ্যাটুনমেন্টের প্রসেস। এবারে অ্যাটুনমেন্ট ডিস্টেন্সে কিভাবে দেবেন বা টাইম প্রোগ্রাম কিভাবে রাখবেন, ওই তখন বলেছি, সেটাও এই দেখে দেখে বলবেন। টু টু মাই হায়ার সেলফ, এই ইয়োর জায়গায় মাই দিয়ে দিবেন, টু মাই হায়ার সেলফ আই আস্ক দ্যাট অমুক 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 অ্যাট বাঁকুড়া বা মেদিনীপুর বা বেহালা বা চন্দননগর, ওই ব্যক্তির যেখানে থাকে, বা বাংলাদেশ বা কানাডা, যেখানে থাকে সেই নামটা বলবেন,
বলে বলবেন মে বি অ্যাটুনড অ্যাট টাইম, কোন টাইমে তাকে তার থেকে জেনে নেবেন আগে থেকে। ধরুন সে বলবে বিকেল 5টা, হ্যাঁ, তাকে বলবেন 5 AM অন ডেট, কোন ডেট, সেই ডেটটা বলে দেবেন, এখানে মেনশন করে দেবেন ইন হিজ, হ্যাঁ, বা হার, ঠিক আছে, মেয়ে হলে হার বলে দেবেন বা ছেলে হলে হিজ বলে দেবেন। টাইম জোন ইন কুণ্ডলিনী রেকি লেভেল 1 2 3, যেটা বলবেন সেটা ক্লিয়ার, দেখে দেখে বলবেন, এই পেজ দেখে দেখে বলে দেবেন বা এটা খাতায় লিখে নিন, ঠিক আছে। আর ঘড়ি টড়ি কিছু দিতে গেলে ওই শুধু এইটাই বলবেন যে টু মাই হায়ার সেলফ আই আস্ক দ্যাট, এই নামের জায়গায় বলবেন মাই ওয়াচ, হ্যাঁ, বা যদি পেন দিতে যান মাই পেন, বা ট্রি যদি দিতে যান বলবেন ক্রিস্টাল ট্রি, হ্যাঁ, মে বি অ্যাটুন্ড ইন কুণ্ডলিনী রেকি 1 বা 2। হ্যাঁ, এবার ট্রিটা আপনি কি করে দেবেন, ট্রি তো আর হাতের মধ্যে নিতে পারবেন না, তখন এরকম করে দেবেন, হাত দিয়ে দেবেন, ঠিক আছে, এইভাবে দেবেন, ঠিক আছে, বলুন। আর কারো কোনো, ডায়মন্ড রেকিটা একবার একটু বলবে? ডায়মন্ড রেকিটা ডায়মন্ড রেকিটা হ্যাঁ, ডায়মন্ড রেকিটা আপনি যখন কল্পনা করবেন, যে আপনি যখন কল্পনা করবেন যে ডায়মন্ড হচ্ছে আপনার এর মাঝে হচ্ছে ভাসছে, ঠিক আছে, আপনার সহস্র চক্রের উপরে ভাসছে, আচ্ছা। এবং আপনি কল্পনা করবেন যে রেকি মহাজাগতিক শক্তি, প্রাণ শক্তি ওই ডায়মন্ডের মধ্য দিয়ে এসে আপনার সহস্র চক্রের ভিতর দিয়ে আপনার সারা শরীরে ওর যে জ্যোতি, ওর যে আলো সম্পূর্ণভাবে বিচ্ছুরণ করছে, হ্যাঁ, আপনি শুধু হাতে হাত রেখে বলবেন ডায়মন্ড রেকি প্রবাহিত হও, বা ডায়মন্ড রেকি আমার সম্পূর্ণ, নিজের নাম ধরে বলবেন সম্পূর্ণ আরোগ্যকরণের জন্য প্রবাহিত হও, বললেই ডায়মন্ড রেকি প্রবাহিত হওয়া শুরু করে দেবে। ডায়মন্ড রেকিটা কুণ্ডলিনী রেকির মতো নিচ থেকে প্রবাহিত হবে না, ও হাইস্ট এনার্জি, সর্বোচ্চ উপর থেকে ইউনিভার্সাল এনার্জি প্রবাহিত হবে ডায়মন্ড রেকির উপর দিয়ে, এবং যখন প্রবাহিত হবে ডায়মন্ড রেকির যা কিছু গুণাগুণ, যা কিছু ডায়মন্ডের এনার্জি, সেই সমস্ত এনার্জি নিয়ে ও আপনার শরীরের মধ্যে প্রবাহিত হবে, ঠিক আছে। হুম, হুম, এবং এটা মিনিমাম 21 দিন প্র্যাকটিস yes, করবেন ডায়মন্ড রেকিটা। ডায়মন্ড রেকিটা করতে পারেন, ক্রিস্টালাইন রেকিটাও করতে পারেন। ক্রিস্টালাইন রেকিটা যদি 2 থেকে 3 সপ্তাহ করেন, তাহলে আপনার মনের মধ্যে যা কিছু তাপ, অনুতাপ, রাগ, অভিমান, বা শরীরের ভিতরে যদি কোনো টক্সিন বা কোনো আবর্জনা জমে থাকে, সেগুলো সব ক্লিয়ার করে ও বের করে দেয়, ঠিক আছে, ক্রিস্টালাইন রেকি। শুধু বলবেন দা ক্রিস্টালাইন রেকি প্রবাহিত হও। তারপর যদি আপনার কথা একটা শুনতে পাচ্ছি, শুদ্ধিকরণ, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। একটার 21 দিন হয়ে গেলে তারপর তো অন্যটা করব। হ্যাঁ, সবগুলো একসঙ্গে করবে না, এটা কিন্তু খুব ভালো প্রশ্ন করেছেন। একসঙ্গে এই কুণ্ডলিনী হুম, ডায়মন্ড ডায়মন্ড রেকিটা করে নিয়ে তারপরে আবার ক্রিস্টালাইন রেকি করবেন, তারপরে এই ডিস্টেন্স রেকি করবেন, হ্যাঁ, এইসব করবেন না, একটা 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 করে করবেন, ঠিক আছে। ডায়মন্ড রেকি প্রথমে কমপ্লিট হয়ে গেলে তারপরে ক্রিস্টালাইন রেকি ধরবেন, এ করবেন, এরকম করে করে যাবেন, ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন, কারো কোনো প্রশ্ন? ওই ওইটা আরেকবার বলুন তো স্যার, কোনটা? মোবাইলটা কি মোবাইলটা কি হিলিং করানো? মোবাইলটাকে এরকম হাতে ধরবেন, ধরে এরকম ডান হাতটা এরকম হ্যাঁ। করে রাখবেন, রেখে বলবেন টু মাই হায়ার সেলফ আই আস্ক দ্যাট মাই মোবাইল, মাই মোবাইল বা দিস হুম, মোবাইল বলবেন মে বি অ্যাটুনড ইন কুণ্ডলিনী রেকি 1, বলে চুপচাপ বসে থাকবেন। আর তার হুম, আগে বলে দেবেন মিস্টার ওলে গ্যাব্রিয়েলসন এবং মাস্টার কুতুমিকে আমার এখানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা, আমি আমার মোবাইলকে অ্যাটুনমেন্ট দিতে যাচ্ছি, আপনারা উপস্থিত থেকে অ্যাটুনমেন্ট করতে সাহায্য করুন, হ্যাঁ, বলে তারপর মোবাইলটাকে কত মিনিট অ্যাটুনমেন্ট দেবেন। কত মিনিট দেবো? হ্যাঁ, যতক্ষণ মানে অনেক। এনার্জি নেবে দেবেন। এমনি তো বইয়ে লেখা আছে আচ্ছা। 30 সেকেন্ড, বইয়ে লেখা আছে 30 সেকেন্ড, কিন্তু হ্যাঁ। এনার্জি যতক্ষণ লাগে মোটামুটি 2-3 মিনিট করে দিন না, দিয়ে ওই মোবাইলটা নিয়ে নিজের হুম, কাছে রেখে দিন, ওই মোবাইল আপনাকে এনার্জি সাপ্লাই করতে থাকবে। হুম, সমস্ত কিছু যা কিছু ব্যবহার করেন সব কিছু ওই হুম, এনার্জিস্ট করে নিন, অ্যাটুনমেন্ট করে নিন, করে নিয়ে নিজেরকে কাজে লাগান, সবকিছু নিজের কাজে লাগান, ঠিক আছে। আর কুণ্ডলিনী রেকি দিয়ে হুম, ঘর প্রত্যেকদিন ক্লিন করবেন,
ঘর এনার্জাইজড করবেন, ঘরের সমস্ত ব্যাড এনার্জি। আচ্ছা। তাহলে বাস্তু দোষ থাকলে বাস্তু দোষ কেটে যাবে। ঠিক আছে? হুম। আর কারোর কোনো ঘর না প্রশ্ন? পুরো বাড়ি? ঘর না পুরো বাড়ি? ঘর করবেন, এক জায়গায় বসে বসে সবকটা ঘর এক এক করে করবেন, তারপরে পুরো বাইরে থেকে ওই এনার্জিটা বের করে দিয়ে পুরো হোয়াইট লাইটের গম্বুজের মধ্যে ওই পুরো বাড়িটাকে রেখে দিন না। বা যারা ফ্ল্যাটে থাকেন পুরো ফ্ল্যাটটাকে ওই গম্বুজের মধ্যে রেখে দিন, হোয়াইট লাইটের গম্বুজের মধ্যে। কল্পনা করুন হোয়াইট লাইটের গম্বুজে আপনার পুরো ফ্ল্যাটটা বা বাড়িটা ঢুকে আছে এবং এনার্জাইজড হচ্ছে, এবং যা কিছু অশুভ শক্তি আছে সব হোয়াইট লাইট ব্ল্যাক ধোঁয়ার হয়ে বেরিয়ে গেল এবং সমস্ত পজিটিভ এনার্জি ভরে যাচ্ছে। ঠিক আছে? এরকমও কল্পনা করতে পারে। ওটা কখন কোন সময়টা করলে ভালো? ঘুমানোর আগে। ঘুমানোর আগে রাতে ভালো। করবেন, ঘুমানোর আগে করবেন, রাত্রেবেলা করবেন, পরে ঘুমোতে যাবেন তখন দেখবেন ভালো মতো ঘুম হচ্ছে। এক ঘুমে সকাল, এক ঘুমে সকাল। কোনোদিন কারোর উপরে রাগ করবেন না, অভিমান করবেন না। রাগ করলে আপনার পজিটিভ এনার্জি অন্যের কাছে চলে যাবে আর তার নেগেটিভ এনার্জি আপনার কাছে চলে আসবে। সুতরাং আপনি নিজের নিজের ক্ষতি করছেন, হ্যাঁ নিজের নিজের ক্ষতি করছেন। যে রাগ করবে, তুই তোর রাগ করিস কর, আমার বয়ে গেছে, তুই তোর জায়গায় থাক, আমি আমার জায়গায় থাকি। এখন দেখবেন এই কিছু জন কাঠি খাওয়ার লোক থাকে জানেন তো। হ্যাঁ, কাঠি যদি খায় ওই সব লোকের নিয়ে বেশি কিছু চিন্তা করবেন না, করলে ওর ব্যাড এনার্জি আপনার মধ্যে চলে আসবে আর আপনার পজিটিভ এনার্জি ওর মধ্যে চলে যাবে। দেখবেন পাড়ায় কিছু কিছু কুটকুচালি সব মেয়েরা থাকে, হ্যাঁ, হ্যাঁ এই হ্যাঁ। জানিস তো ও ওই বলেছে, ও তাই বলেছে, হ্যাঁ জানিস ওর এইটা বলাটা ঠিক হলো, মানে ও একদম সব থেকে ইন্টারন্যাশনাল কোর্টের জাজ। সবকিছু সবকিছু ওই হচ্ছে সব বিশ্বের সব থেকে ভালো মানুষ, হ্যাঁ, ওর মতো ভালো মানুষ হয় না। সবাই ওর বাইরে আর যারা আছে সবাই খারাপ, সবাই সবাইকে সমালোচনা একমাত্র ওই করার অধিকার দিয়েছে ইউনিভার্সকে। তো এইসব ব্যক্তির থেকে দূরে থাকবে। হ্যাঁ এক একটা ক্যারেক্টার থাকে এরকম। হ্যাঁ হ্যাঁ, একটা ক্যারেক্টার থাকে। হুম। সে যাই হোক, আপনি একে বলে দিয়েছেন, হাজিবুলকে বলে দিয়েছেন, হাজিবুল দাকে? আচ্ছা, আগামী